এখন মুখে মুখে, এবং আমরা বিভিন্ন প্রমোশনালে এটা ইউজ করি। আচ্ছা, সেই কৌশিক ভাই আমাদের মাঝে কিন্তু আছেন। কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের জয়েন করবেন। তার আগে আরো একজন মানুষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই, যিনি একজন হাফেজ, এবং তিনি হাফেজ মঈনুদ্দিন। রিসেন্টলি কয়েকদিন আগে, এই তো গত মাসের শেষের দিকে একটা ঘটনা ঘটেছে তার সাথে। তিনি একজন মানুষের সাথে তার দেখা হয়, এবং ঘটনাটা খুবই অন্য ধরনের একটা ঘটনা। তার আগে জানি দিই, যে ঘটনাটা শুনবেন, ঘটনার মাঝখানে মাঝখানে অবশ্যই আমাদের ফেসবুক ফ্যান পেজ ভিজিট করতে ভুলবেন না। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radio40। রেডিও স্পেলিংটা নিশ্চয়ই আপনাদের জানা আছে, তারপরেও আরেকবার মনে করে দিই, RADIOFOORTI, রেডিও 50। অলরাইট, আমরা সরাসরি চলে যাব এখন হাফেজ মঈনুদ্দিনের কাছে। এবং তিনি অনেক ধরনের প্রবলেম এর আগে সলভ করেছেন, আপনারা সবাই জানেন। এবং তিনি প্রতিনিয়ত, তিনি মানে ইনফ্যাক্ট আমি দেখেছি যে কিছু কিছু সমস্যা তিনি আবার নিজে সলভ করতেও চান না, কিছু কিছু সমস্যা তিনি নিজে সলভ করেন। তো রিসেন্টলি তিনি কবরস্থানে গিয়ে তার সাথে পরিচয় হয় কিছু এক মানে এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হন তিনি। আমরা চলে যাচ্ছি হাফেজ মঈনুদ্দিনের কাছে তার ঘটনার জন্য। আপনি আপনার ঘটনাটা বলবেন। 24 এপ্রিল বৃহস্পতিবার বৃহস্পতিবার। আমি প্রতিদিন ফজর নামাজ পড়ে আজিমপুর কবরস্থানে জিয়ারত করতে যাই। এটা আমার প্রতিদিন। আমি যে কবরটা জিয়ারত করি, আমার সাথে প্রায় 10-12 জন মুরব্বী আসে, আমার দোয়ার সাথে অংশগ্রহণ করে, মোনাজাতে অংশগ্রহণ করে। মানে আপনি মনোজাতটা পরিচালনা মোনাজাতটা করেন। পরিচালনা করি আমি। Right. সে এবার 24 এপ্রিল বৃহস্পতিবার একটা নতুন মুখ দেখা গেছে, একজন নতুন লোক আসছে। তো আমরা যখন মোনাজাতটা শেষ করি, আমি এরপরে ইশরাক নামাজ পড়বো, কোরআন শরীফ তিলাওয়াত করবো। এর মধ্যে ওই লোকটা আমাকে বলে যে, হুজুর, আমার বাবার কবরটা জিয়ারত করতে পারবেন, যদি আপনার অসুবিধা না হয়, যদি সময় থাকে। তার মধ্যে চলেন, আমি মোনাজাত করে আসি। তো ওর সাথে গেছি। যখন আমি মোনাজাতটা করছি, ও খুব জোরে কান্নাকাটি করছে, অনেক জোরে কান্নাকাটি করার পরে আমি মোনাজাত শেষ করে ওর সাথে কথা বলি। আমি শুধু ওকে একটা জিনিস বলি, যে তুমি যে কান্না করছো, তোমার নিজের কষ্টটা দূর করতে পারছো, কিন্তু বাবা যে আত্মাটা শান্তি পায়নি। তুমি বেকার কেন? তুমি কাজ করো, যে কোনো একটা কাজ করে তোমার কিছু টাকা, যারা ক্ষুধার্ত আছে তাদেরকে কিছু খাবার কিনে দাও, তোমার বাবা এতে খুব শান্তি পাবে। তোমার আত্মা, তোমার বাবার শান্তি মাত্রার জন্য তুমি এই দোয়াটা পাবে। তাহলে তুমি তুমি এই তোমার নিজের কষ্টটা যে কান্না করছো, শুধু এই কষ্ট তোমার দূর হবে না, তোমার বাবাও খুব শান্তি পাবে। তখন আমি অবাক হয়েছি যে আমি যে বেকার এইভাবে বুঝলেন। তো আমার সাথে এইভাবে কথা বলতে বলতে তখন উনি ওনার বাবার মৃত্যু যে হয়েছে, ওই ঘটনাটি আমার সাথে শেয়ার করে, যে আমার বাবা এই আজিমপুর কবরস্থানে মৃত ব্যক্তিদের গোসল করাতেন। তো 10টা-11টার দিকে একটা লাশ আসে, মৃত ব্যক্তি যখন গোসল করাবে তাকে খবর দেওয়া হয়। তো উনার বাবা ওনাকে নিয়ে গেছেন যেখানে এই মৃত ব্যক্তিকে গোসল করানো হয় সেখানে। তো ওনার বাবা বলছে, যখন রুমে নেওয়া হয়েছে, যখন দরজাটা বন্ধ করা হয়েছে, শুরু থেকে ওনার অবস্থা এরকম ছিল যে সে মৃত ব্যক্তিটা মৃত না, জীবিত। আচ্ছা, তার কাছে এরকম লাগতেছে এই মৃতটা মৃত না, জীবিত মতো, যেন ওর দিকে তাকিয়ে আছে। এবং উনি যে ডান পাশে বসে আছেন এবং বাম পাশে উনি বুঝতে পারতেছেন যে একজন লোক বসা। উনি খেয়াল করতেছেন যে ওনার বাম পাশে একজন বসে তার সাথে সহযোগিতা করতেছে, সমস্ত কাজে, গোসলের সমস্ত কাজে ওনার সাথে সহযোগিতা করতেছে, এবং কেন যেন একটা ছায়ের মতো হাঁটাহাঁটি করতেছে। আর উনি যখন পানি নিতেছেন, যা কিছু করতেছেন, ওনার ভেতরে ভয় সঞ্চয় হইতেছে যে মৃত ব্যক্তি তার দিয়ে তাকিয়ে আছে, তাই এই কাজটা করতেছে। তো ঘটনাক্রমে কিছু একটা প্রয়োজন ছিল তার ব্লেটের, যখন আনতে গেছে তখন তাকে জোর একটা ডাক দেওয়া হয়েছে, বাদশা মিয়া বলে, যে বাদশা মিয়া। তখন উনি ভাবতেছে যে আমাকে বাহির থেকে কেউ ডাক দিছে। তুমি দরজাটা খুলে বাইরে লোকদেরকে জিজ্ঞেস করলেন যে আপনাকে আমাকে কেউ ডাক দিচ্ছেন। তখন সবাই বলে যে না, আমরা আপনাকে ডাকিনি, আপনি কাজ করতে পারেন। তুমি আবার দরজা বন্ধ করে লাশ গোসলের জন্য কাজ করতেছে। তুমি প্রায় জিনিসটা ওই গোসলের যতক্ষণ সময় লাগছে, উনি এতটুকু ভিতরে তার আসতেছে যে তার সাথেই কেমন যেন ছায়ার মতো ঘুর করতেছে, এবং খুব জীবিত জীবিত লাশটাকে মনে হইতেছে। তো এই জিনিসটা যখন কাজটা শেষ হলো, উনি যখন বাসায় ফিরছিলেন সন্ধ্যায়, তখন উনি সাথে করে ঘুমের ওষুধ নিয়েছেন। উনি ঘুমের ওষুধটা খাবেন যাতে ভুলে যায়, তার যে ভিতরে ভয়টা ছিল উনি যাতে ভুলে যান, এই জন্য একটা ঘুমের ওষুধ নিয়ে নিছে। তো রাত্রে এটা আবার পরিবারের সাথে এটা শেয়ার করছে কথাটা, যে আমি আজকে যে লাশটাকে গোসল করালাম, আমার ভিতরে একটা ভয় ছিল।
তো খাওয়া দাওয়া করে উনি ঘুমের ওষুধটা খাইছে। খাওয়ার পর যখন ঘুমাইতে গেছে, ঘুমের 10 মিনিট পরে নাকি ওই মৃত ব্যক্তিটা আসছে। আইসা বলতেছে, বাচ্চা মিয়া, তোমার এই কাপড়টা খুলে ফেলো, তোমার গায়ের কাপড়টা খুলে ফেলো, এই নতুন জামাটা পরো, পরে তুমি আমার সাথে আসো। উনি এই কথা আবার বলতেছে যে, বাচ্চা মিয়া, তুমি তোমার গায়ের জামাটা খুলে ফেলো, আর এই নতুন জামাটা তুমি পরে নাও, পরে আমার সাথে আসো। তখন যখন কয়েকবার বলতেছে, উনি ঘুম ভাঙছে। ঘুম ভেঙে খুব অস্থিরতা শুরু হয়ে গেছে। তো উনি সকালে সারা রাত ঘুমায়নি। সকালে হুজুরের কাছে গেছে, হুজুরের কাছ থেকে পড়া পানি খেয়েছে। উনি এরপর থেকেই উনি যখনই যখনই পথ চলে, ওনার সাথে সাথে মনে হচ্ছে ওনার সাথে সাথে পিছন পিছনে কেউ যা আসছে, বাথরুম দিতেছে, বাথরুমে দেখা যায় ওনার সাথে আছে। শুধু ওনার ভিতরেই ধারণা যে আমার সাথে একটু চলাফেরা করতেছে, আমার উনি সাথে এটা কেউ আছে, অনুভব করতে পারেন অনুভব প্রতিটা করতেছে। মুহূর্তে। আচ্ছা, যে মৃত ব্যক্তিটাকে গোসল করার পর থেকে ওনার সাথে এইভাবে হয়ে গেছে যে আমার সাথে কেউ কে যেন আমার সাথে চলাফেরা করতেছে, এই ভয়টা কাজ করে। দ্বিতীয় তৃতীয় দিন একটা একই রকম স্বপ্ন দেখতেছে, একই কথা বলতেছে যে, বাচ্চা মেয়ে, তোমার জামাটা খুলো, তুমি নতুন জামাটা পরে তুমি আমার সাথে চলে আসো। এই নতুন জামাটা কি? নতুন জামাটা কাফনের কাপড়। এই, এইটাই দেখাতে, সে নতুন জামা দিচ্ছে কাফনের কাপড়, সাদা কাপড়টা। বলে যে তুমি কাপড়টা পরে নাও, পরে তুমি আমার সাথে চলে আসো। তো ও খুব ভয় পায়। এরপরে কয়েকদিন পরে উনি হঠাৎ দেখে, ওই জামার কথা বলে না যে তুমি পরে নাও, এরপর দেখতেছে উনি ঘুমাইছে, ওই কাপড়টা তাকে পরা দেওয়া হয়েছে। পুরো কাপড়টা পরা দেওয়ার পর ওনাকে পায়ে ঝিট দেওয়া হয়েছে এবং ঠিক কোমর, যেভাবে মৃত মানুষদের মৃত গিট ব্যক্তিকে দেয়। যেভাবে যা করা হয়, জি। এবং কোমরের মাঝখানেও গিট্টি দেওয়া হয়েছে। মাথায় যখন বাঁধতে যাবে, তখন ওই বাচ্চাটা খুব ধরপড় করে উঠে গেছে, অস্থিরতা করে উঠে গেছে, দেখে যে না, কিছুই তো নেই। তখনই তার যে ভিতরে আরো ভয় ছিল, আর খুব শরীরটা খুব খারাপ করে দিচ্ছে, খুব অস্বস্তি লাগতেছে। এবং কিছুদিন পরে, প্রায় 10-15 দিন পর উনি মারা যান। তার এই ভয়টাই কাজ করে উনি ইন্তেকাল করেন। এখন মারা যেহেতু গেছেন, সুতরাং বলাও যাচ্ছে না যে আসলে উনি ওই ভয় ভয়, পেয়ে মারা গেছেন নাকি অন্য কোনো ভাবে মারা গেছেন, আমরা জানি না। এটা কিন্তু খুব অদ্ভুত ব্যাপার যে তিনি অনুভব করতে পারতেন যে কেউ একজন তাকে বলছে তাকে যে এই নতুন জামাটা পরে নাও, নতুন জামাটা সেটা পরে নাও। কাফনের কাপড়। হ্যাঁ, এবং একটা পর্যায়ে যেটা হলো সেটা হচ্ছে উনি ঘুমের মধ্যে বোধহয় অনুভব করতে পেরেছিলেন অনুভব যে তাকে করতে পারছে, কাপড়টা পরানো হয়েছে, পড়ানো হয়েছে। হ্যাঁ, এবং সেই মুহূর্তে ঘুম ভেঙেছে যে মুহূর্তে মাথার মাথায়। গিট্টিটা দিবে, ওইটা কি সবার শেষে দেয় বোধহয়, সবার না? শেষে দেয়। সবার শেষে দেয়, হ্যাঁ, কোমরেও তার মানে গিট্টি দেয় একটা। কোমর, পায়ে গিট্টি দেওয়া হয় এবং আচ্ছা, কোমরে দেওয়া হয় এবং মাথায় দেওয়া হয়। যাই, মাথার। যখনই মাথাটা গিট্টু দেবে, জি, জি। ওনার ঘুম ভেঙে গেছে। আচ্ছা, ওনার ঘুম ভাঙাতেই উনি আপনার কতদিন কি মনে পরে হয় যে এমন কোনো সম্ভাবনা আছে যে ওই সময় মাথার মানে গিট্টুটা দিয়ে দিয়ে দিতে পারতো, তাহলে ওই সময় উনি মারা যেতেন উনি বা মারা যেত? এরকম এটা এটা আপনার ধারণা আমরা করছেন আপনি? তখন ইমাম সাহেব বলছিল যে যদি মাথায় গিট্টুটা দেওয়া হতো, তাহলে আর উনি উঠতে পারতো না। যেহেতু উনি মাথাটা গিট্টু দেওয়া হয়নি, উঠে গেছে, তাহলে উনি একটু কতদিনের কি আল্লাহ হায়াত রাখছিল তাকে বাঁচানোর জন্য। উনি একটু প্রায় 10-15 দিনের মতো উনি ছিলেন, এরপরই অসুস্থ হয়ে মারা যান। এবং এই ঘটনাটা বিনা বিয়া শেয়ার করেছিল আপনাদেরকে। হুম। এই ঘটনা বলছিল যে বাদশা মিয়া এই কাজটা করতো। আমি আচ্ছা, সেই বাদশা মিয়াই মারা সেই গেছেন। বাদশা মিয়া সেই বাদশা মিয়াই মারা গেছেন। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা পরবর্তী ঘটনায় যাব, তার আগে দেখি যে আদাবর মোহাম্মদপুর থেকে তুষার আমাকে এসএমএস করেছেন এবং তিনি অ্যাক্সিডেন্ট করেছেন, এই অসুস্থ অবস্থায় তিনি আমাদের সঙ্গে আছেন তাই লিখেছেন। এমডি রাসেল আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে ফার্স্ট স্টোরিটা ভেরি নাইস, এবং নাইট রাইডার রাজশাহী থেকে এসএমএস করেছেন, লিখেছেন সাগরপাড়া থেকে যে রাতে বাইক চালাতে ভূত FM শুনছি। এটা আমি একেবারে নিষেধ করবো, কারণ বাইকটা যদি আপনার খুব বেশি ব্যস্ত থাকেন তাহলে ভূত FM শোনার দরকার নেই। আপনি কোনো কিছুই ড্রাইভ করতে করতে অবশ্যই কানে হেডফোন লাগিয়ে এইভাবে ড্রাইভ করাটা আমার মনে হয় একেবারে উচিত হবে না। আমাকে শাওন খুলনা থেকে লিখেছেন যে ইটস রেইনিং ইন খুলনা, ওকে, এবং আমাকে লিখেছেন যে ডার্ক সোল টাঙ্গাইল থেকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন সাহস থাকলে আমার এসএমএস পড়েন, আমি বড় হয়ে ভূত FM এর ভূত হতে চাই। ওকে, আপনি এখন কতটা বড় হয়েছেন এটা আমাকে জানাতে পারলে, বয়সটা জানতে পারলে ভালো হতো, যে আপনি আর কতটা বড় হবেন সেটা বুঝতে পারতাম, আমাদের হাতে কতটুকু সময় আছে। রতন পল আমাদের এসএমএস করছেন রাজশাহী থেকে। অনেকদিন থেকে তিনি এসএমএস করছেন কিন্তু আমরা পড়ছি না, সেই অভিযোগ করেছেন। আই এম রিয়েলি সরি, সব এসএমএস সবসময় পড়া সম্ভব হয় না। আবির আমাদের এসএমএস করেছেন, মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে আমাদের এসএমএস করেছেন, আজকের ঘটনাগুলো তার কাছে অনেক বেশি ভালো লাগছে। আরিফ আহমেদ বিপ্লব আমাদের এসএমএস করেছেন, শুভ বংশাল থেকে আমাদেরকে ছাড়াও এসএমএস করেছেন, দেখতে পাচ্ছি আলামিন খুলনা দৌলতপুর থেকে আমাদেরকে এসএমএস করেছেন, ববি গাজীপুর থেকে, কনক জামালপুর থেকে এসএমএস করেছেন, শাতিল মোর্শেদ আবির মহাখালী DOHS থেকে আমাদের এসএমএস
এস করেছেন, এবং আমাদেরকে এস করেছেন দেখতে পাচ্ছি জেরিন। এছাড়া আমাদের এস করেছেন সাকিব উত্তরা থেকে। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি অনাইতা এস করেছেন শিশির। তিনি লিখেছেন তার এস পড়া হয় না কেন। আমাদের হাসিব লিখেছেন যে সেকেন্ড স্টোরিটা আরো বেশি স্কেরিয়ার হবে, তাই তিনি বলছেন হ্যাঁ ধারণা হয়েছে এটা। এমনিতে এই ঘটনাটা অনেকে বলছেন যে অনেক স্কেরি ছিল। দেখা যাক নেক্সট হয়তো আরেকটু বেটার হতেও পারে, নাও হতে পারে, দেখা যাক। স্মরণ আমাদের এস করেছেন মিজান সিলেট থেকে। এছাড়াও এস করেছেন সুমন মোহাম্মদপুর থেকে, এবং তিনি লিখছেন তিনি ভয় পাচ্ছি না। আপনি ভয় পাচ্ছেন না দেখে আমরা ভয় দেওয়ার চেষ্টা করব। তবে আপনাকে একটা কোয়েশ্চেন করতে চাই, আপনার সামনে যদি সত্যি সত্যি এরকম মানে কি বলবো যে মানে একেবারে অন্য রকমের কোনো কিছু এসে হাজির হয়, আপনি তখন কি ভয় পাবেন? মানে আপনাকে এই যে ঘটনাটা ঘটলো, এরকম আপনাকে যদি কেউ এসে বলে যে নতুন জামাটা পরে এবং সেইটাতে কাফনে কাপড় হয়, তখন কি আপনি ভয় পাবেন? আমার মনে হয় না, আপনি অনেক সাহসী। আমাদেরকে এছাড়াও সংগ্রাম এবং সঞ্জীবা লিখেছেন, এবং এছাড়াও আমাদেরকে জান্নাত লিখেছেন আই লাভ ভূত এফএম। রাফি জামালপুর থেকে লিখেছেন। এছাড়াও সোহেল রানা আমাদের এস করেছেন জাহিদ, এবং স্টোরিটা তার কাছে অনেক ভালো লেগেছে। ফরদিন আমাদের এস করেছেন অনেকদিন পর ভূত এফএম শুনছেন। আমাদেরকে রাহুল ঘোষ এস করেছেন বরিশাল থেকে। গাজীপুর থেকে অনন্ত আমাদের এস করেছেন। সাব্বির আমাদের খুলনা থেকে এস করেছেন, এবং তিনি বলছেন যে ওয়েদারের জন্য ভূত এফএম জোস হচ্ছে। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন দুজন আমাদের এস করেছেন, এবং তিনি ভূত এফএম জিন্দাবাদ আমাদের এস করেছেন সঞ্জিদ। এছাড়াও জিয়ন এবং ফিহা আমাদের এস করেছেন আশরাফুল ইসলাম। পরাগ আমাদের এস করেছেন। হ্যারি আমাদের এস করেছেন আমাদেরকে জিলকাত লিখেছেন আই লাভ ভূত এফএম। মাজ্জান আমাদের এস করেছেন শাকিল এস করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি আইসক্রিম ফ্রম খুলনা, না ফ্রম বরিশাল, ওকে। আমাদেরকে এনামুল হক বিজয় এস করেছেন আমাদেরকে খুলনা থেকে বাবু সহ আরো অনেকে। আপনি যদি এস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FORT ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের যদি ইমেল করে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhoothfm@radiofurti.fm। স্পেলিংটি বলে দিচ্ছি BHOOTFM@radiofurti.fm। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। অলরাইট, আমরা চলে যাবো এখন আমাদের নেক্সট অতিথির কাছে। আমি সবার ঘটনা শুনছিলাম, এরকম একটা পর্যায়ে একজন হঠাৎ করে আজকে রেডিও থেকে উপস্থিত হন, এবং তিনি এসেছেন চাঁপাই নবাবগঞ্জ থেকে, উত্তরবঙ্গের চাঁপাই নবাবগঞ্জ, এবং তিনি তার ঘটনা আমাদেরকে শোনান। এবং তিনি তার এই ইমেল করার কোনো সুযোগ ছিল না, SMS করার কোনো উপায় ছিল না, এরকম তিনি বলেছেন। এবং হঠাৎ করে তিনি এসে হাজির হন, এবং তার কাছে একটা ঘটনা আছে যেটা তার এলাকার, এবং আমার মনে হয় যে আমরা সেই ঘটনাটা শুনে ফেলি। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন, এবং আচ্ছা আপনার নামটা কি শুনি আমরা। আমার নাম মোহাম্মদ বাবু। আচ্ছা, মোহাম্মদ বাবু, বাবু। জি। আপনি যে ঘটনাটা বলবেন সেটা ঘটেছে চাঁপাই নবাবগঞ্জে, এই চাঁপাই নবাবগঞ্জ আলীনগর ইউনিয়ন। আলীনগর ইউনিয়ন। জি। শুনি আপনার ঘটনা। গ্রাম হচ্ছে ইমামনগর। তো আমাদের গ্রাম আছে, তারপরে গ্রামের পরে একটা বড় একটা বিল আছে, যেটাকে বলে চোরল এবং কোচল বিল বলে। দুইটা বিল একসাথে আছে, ঠিক আছে। হুম। তো আমাদের গ্রামের পর বিলের পর আপনার ইন্ডিয়া। জি বলেন। জি, আমাদের গ্রামের পর বিল, তারপরে ইন্ডিয়া, ঠিক আছে। তারপরে আমাদের গ্রামের পর একটা অনেক আগে একটা মানে মন্দির ছিল, ঠিক আছে। ওই মন্দির, ওখানে হিন্দুরা বসবাস করতো। বসবাস ওরা থাকতে থাকতে দেখা যাচ্ছে মুসলমানেরা ওখানে যে বসবাস করছে, একটা ছোট্ট একটা গ্রাম তৈরি হয়েছে আর কি ওখানে। তো এই সময় একদিন রাত্রিবেলা আমার একটা হয়। উম, তো উনার মেয়ের বাড়ি গিয়েছিল, সন্ধ্যার সময় মেয়ের বাড়ি গিয়েছিল। প্রায় 10 কিলো দূর আর মেয়ের বাড়ি। তো যা হোক, কোনো কাজ কর্মে যা হোক রাত হয়ে গেছিল। আস্তে আস্তে প্রায় 3টা বেজে যায়। তো মানে ওদের বাড়ি যাওয়ার সময়, মানে ওদের গ্রামে যাওয়া, আমাদের গ্রাম থেকে ওদের গ্রামে গেলে প্রায় 2 কিলো ফাঁকা আছে, ঠিক আছে। বিলের মধ্যে একটা রাস্তা আছে, 2 কিলো ফাঁকা আছে। তো রাস্তার মধ্যে ওখানে মানে বাইসাইকেল নিয়ে আসছে, তো রাত 3টার দিকে একটা সুন্দর ঝলমলে একটা মেয়ে দাঁড়িয়ে আছে রাস্তার মাঝে, খুব সুন্দর শাড়ি পরানো একটা মেয়ে। তো মেয়েটা উনাকে আবার থামতে বলে, সাইকেল থামাতে বলে। তো উনি আবার বলছে যে আচ্ছা, ভাইয়া একটু আমার একটা কথা রাখবেন। সে আচ্ছা, কে আপনি বলেন আগে। বলছে, আমি ইন্ডিয়া থেকে তো আসছি, আমাকে তাড়াই দিছে। তো এখানে তো উঠার কোনো সুযোগ নাই। তো এত রাত্রে কার বাড়ি যায়, আমি এরকম একটা মেয়ে।
তো আপনার বাড়িতে একটু যদি আমাকে নিয়ে যান খুবই ভালো হয়। হচ্ছে দেখেন, আমি যদি আপনাকে সাইকেলে করে নিয়ে যাই, আপনাকে চিনি না জানি না, তাহলে তো মানুষ দেখলে, আমি মুরব্বী মানুষ, আমাকে তো খারাপ বলবে যে এত রাত্রে একটা মেয়েকে নিয়ে আসছি সাইকেলে করে। তো দেখেন, সামনে একটা হিন্দু গ্রাম আছে, সন্তোষপুর বাজার বলে। সন্তোষপুর বাজারে অনেক হিন্দু ইয়ে আছে, পরিবার আছে, তুমি ওখানে যাও, ওখানে থাকতে বাবা। তো বাবা, আমি তো মুরব্বী মানুষ, তো তুমি আমাকে দয়া করে এটা থেকে মুক্তি দাও, তুমি যাও, সোজা চলে যাও সন্তোষপুর গ্রাম, বাজার পাবা, বাজারেই আছে আর কি, হিন্দুরা আছে, ওখানে বসবাস করতে পারবো। তো ঠিক আছে, ওকে আবার বুঝাচ্ছে যে ভাইয়া দেখেন, আমি এত রাতে যেতে পারবো না, আপনি আমাকে দয়া করে আমাকে নিয়ে যান। যে না, আমি পারবো না। যাই হোক, ওদের মধ্যে একটা একটু ঝগড়া সৃষ্টি হয় আর কি। তো আমার তাহিটা মানে রাগ করে চলে যাই সাইকেল নিয়ে, যে আপনি থাকেন, আপনি দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না। উনি সাইকেল নিয়ে যাচ্ছে, সাইকেলে হঠাৎ করে, ঠিক আছে, প্রায় 2 মিনিট মতো হয়েছে, হঠাৎ করে পিছনে ওর ঘাড়ে হাত দিয়েছে। তো উনি আবার ভয় পেয়ে গেছে, এটা কি হলো, ঠিক আছে। তো দেখছে, পিছনে ঘুরে দেখে যে মেয়েটা সুন্দরভাবে সাইকেলের মানে ক্যারিয়ায় বসে ওর ঘাড়ে হাত দিয়ে আছে। তো আবার ভয় পেয়ে গেছে যে এটা কেমন হলো, কিভাবে হলো। মেয়েটা তো পিছনে ছিল, আমি সাইকেল এত জোরে টানলাম, ও আমার সাইকেলে বসলো, আমি বুঝতে পারলাম না। সাইকেলে উঠা আছে, একটু ভারী লাগবে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তাহলে এটা কি করে সম্ভব হয়। উনি আমার ভয় খেয়ে গেছে, ঠিক আছে। তো কেরিয়া আবার কেরিয়া থেকে নামাই দিচ্ছে, বলছে আপনি নামেন, তাড়াতাড়ি নামেন। আপনি কে বলুন তো, আমার সাইকেলে উঠলেন এভাবে, আমি তো বুঝতে পারলাম না। উনি মানে শরীর হাত সম্পূর্ণ মানে জেমে গেছে ভয়ে। আর মানে আমি বলতে গেলে, আমি বলছি তো আমার মানে ফর্স গুলো একদম ইয়ে হয়েছে, খারাপ হয়েছে, তো বলতে খুব ভয় লাগছে, তারপরে বলতে হচ্ছে। তো যা হোক, ওনাকে অনেক বলে যে ভাইয়া আপনি প্লিজ, আপনার সাইকেলে চড়েছি, আপনি এটা মাইন্ড করেন না, আমাকে নিয়ে যান আপনি, ঠিক আছে। উনি হয়তো বুঝে গেছে যে এটা মানুষ না, মানুষ হলে আমি বুঝতে পারতাম যে উনি সাইকেলে বসে আছে। একটা মানুষ যদি আসলে আসলে একটা মানুষ যদি সাইকেলে বসে, তাহলে তো বোঝা যায়। তো যা হোক, আবার ওকে নামিয়ে দেয়, নামিয়ে দিয়ে সাইকেলটা নিয়ে যায়। নিয়ে যেতে যেতে আবার দেখে, প্রায় 5 মিনিট পরে, 5 মিনিট পর দেখে যে সাইকেলের সামনে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে এসে ও ব্রেক করে একদম ওর দিকে চোখ, বড় বড় চোখ করে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। ব্রেক করেছে, ব্রেক করে সাইকেল এক জায়গায় রেখে ও দাঁড়িয়ে আছে, ওর সামনে আসছে। তো আর ও আমার তাহলে কোনো কথা বলতে পারছে না, ওকে কি যে বলবে আর কিছু বলতে পারছে না, ও হতাশা হয়ে গেছে, কি বলবো আর ওকে। যাই হোক, ওর কাছে আছে, ওর কাছে এসে হাতটা ধরে, ও ভয়ে বলে যে আচ্ছা তুমি আমার হাতটা ধরছো কেন, কিসের জন্য ধরছো। ধরে একটা মানে কলারটা আছে না, সাপে কলারটা ধরে একটা বড় করে একটা আপাস দিছে মাটিতে। মানে ক্ষেত তো, বরেন্দ্র এলাকায়, আরো মানে ব্যথা পাইছে। যা হোক, ওইটা হয়ে গেছে, মুখ দিয়ে রক্ত পড়তেছে। রাত প্রায় ফজরের আজানের সময়, মানুষ যখন মানে খ্রিস্টানরা যখন খেতে যায়, আহ, ধান দেখাশোনা করার জন্য, তো তখন রাস্তার পাশে দেখে ওই আমার তাওয়াটা পড়ে আছে। ওর নামটা হাবিব ছিল। হুম, জি, ওর নামটা হাবিব ছিল। তো দেখেছে হাবিবুর পড়ে আছে ওইখানে, পড়ে আছে। তো ওকে আবার নিয়ে যায় ওদের বাড়িতে সব কান্নাকাটি শুরু হয়ে যায়। তারপরে আমাদের রহনপুর একটা ইয়ে আছে, হাসপাতাল আছে পৌরসভাতে। তো ওইখানে আবার ডাক্তাররা বলে যে আপনারা রাজশাহী নিয়ে চলে যান, রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে গেল। তো ডাক্তাররা কোনো অসুখ খবর খুঁজে পাচ্ছে না, কিভাবে কি হলো। তো যা হোক, ও প্রায় 2-3 ঘন্টা পর আল্লাহ রহমতে ওর জ্ঞানটা ফিরে, জাস্ট আধা ঘন্টার জন্য। তো ডাক্তাররা ওকে বলে আর কি যে তোমার কি হয়েছে, কিসের জন্য হচ্ছে, এরকম হচ্ছে, আমরা তো কিছু বুঝতে পারছি না। তো ও একটা কথা ওই বলেছিল যে এভাবে এভাবে আমার এই জিনিসটা হয়েছে, একটা মেয়ে এভাবে আমাকে ধাক্কা মেরে ফেলে এরকম হয়ে গেছে। তারপরে ওদের বলার সাথে সাথে ওর জ্ঞান হারিয়ে গেছে। তারপর ডাক্তাররা বললো যে আমরা কিছু করতে পারবো না, আপনি দয়া করে বাড়ি নিয়ে চলে যান। বাড়ি নিয়ে এসে এই প্রায় 4টার দিকে ইন্তেকাল করেন। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা একটা ছোট বিরতি আমাদের দিতে হবে এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি। সো কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি নাইট।
নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণ ফোন। শুনছেন সবসময় রেডিও ফুর্তি। আমি রাস্তার আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, মিউজিক করছে, এবং সেই সাথে রয়েছে আজকের অতিথিরা। দেখতে পাচ্ছি ফেসবুকেও কিন্তু আপনারা অনেক অনেক লাইক দিচ্ছেন, এবং আজকের ঘটনাগুলো নিয়ে প্রশংসাও পাচ্ছি। আজকের স্টোরিগুলো খুব ভালো লিখেছেন আসাদ চৌধুরী। শাহিন আলম আমাদের লিখেছেন, শাহিন আলম আমাদের লিখেছেন যে রাত নাই দিন নাই ভয় চাই অল টাইম। আমাদেরকে মোহাম্মদ মাহমুদ হোসেন সজীব লিখেছেন জোস জোস সেকেন্ড স্টোরিটা। আমাদেরকে মোহাম্মদ ইব্রাহিম শেখ লিখেছেন যে ভাই ভয় লাগছে না, কি করবো। রাকিব আমাদের এসএমএস করেছেন, এবং তিনি বলেছেন যে আজকের ঘটনাগুলো তার কাছে বেশি ভয়ঙ্কর লাগছে আমাদেরকে। আমাদেরকে ভূত এফএম রক্স লিখেছেন জুবাইর হ্যারিস। এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি নীল আকাশ। এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সাদিয়া তারান্নুম, আচ্ছা ব্যাপক লাগছে সেটা লিখেছেন। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন হাসান মোর্শেদ, লিখেছেন ওয়েটিং। এছাড়া আমাদেরকে আচ্ছা এসএমএস না, আমাদের কমেন্ট করেছেন ফিস ফিস এসএমএস বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। সাদিয়া তারান্নুমের পরে আমার শিকদার শাহিন আমাদেরকে বলছেন ভালো লাগছে। স্বাধীন, আচ্ছা শিকদার স্বাধীন, আপনারা দেখতে পারেন কিন্তু এই কমেন্ট গুলো ফেসবুকে গিয়ে আমি যেগুলো পড়ছি আর কি। হোসেন তুহিন, নাজমুল হাসান, অমি বোস, পুতুল আক্তার, এছাড়াও ডন আবির, রূপকথার রাজকুমার সহ আরো অনেকে কমেন্ট করেছেন। আপনি যদি কমেন্ট করতে চান তাহলে সরাসরি চলে যান আমাদের ফেসবুক ফ্যান পেজে, which is www.facebook.com/radiofurti। এছাড়াও দেখতে পাচ্ছি যে আরো অনেক এসএমএস আছে, এসএমএস একটু পরে পড়বো। আমরা সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আমাদের সাথে আরো একজন অতিথি আছেন, তবে একটু অপেক্ষা করতে হবে আপনাদের, যদি আপনারা একটু পরে জয়েন করবো আপনাদেরকে। কৌশিক ভাই এবং বাবু ভাই সেই পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে আপনাদেরকে। তার আগে আমরা আরো দুইটা ঘটনা শুনে আসবো, এবং এই মুহূর্তে আমাদের সাথে আসছেন আরো একজন নতুন অতিথি, রোমানা। রোমানা এসছেন আদাবর থেকে। আমরা হ্যাঁ, আমি রোমানা। আমি তো আমার যে ঘটনাটা, এটা আমার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনাটি। 1971 সালে আমার বাবা তখন ক্লাস 7-এ পড়তো। তো একদিন রমজানে বাবার ফ্রেন্ডের সাথে একটি তারাবি নামাজ পড়তে যাচ্ছিল। তো আমি ঘটনার আগে আমার একটু বলে নিই। ঘটনাটি হচ্ছে আমার দাদাবাড়ি ময়মনসিংহ অঞ্চলে। তো আমার দাদাবাড়ির পাশে হচ্ছে একটি খাল। খালের পাশে হচ্ছে একটা মসজিদ, আহ 6 গম্বুজ বিশিষ্ট, 200 বছরের পুরানো। তো মসজিদের সামনে হচ্ছে একটা পুকুর। দক্ষিণ পশ্চিমে পুকুরের পাড়ে হচ্ছে যে ঘাট বাঁধা, শান বাঁধানো ঘাট, ঘাটের পাড়ে বসার জায়গা আছে। তো বাবারা সেখানে ফ্রেন্ডরা মিলে আর কি ওখানে বসে বসে একটু গল্প গুজব করতে থাকে। তখনও আর কি নামাজ শুরু হয়নি। তো এর মধ্যে সবাই আর কি ডিসাইড করে যে মসজিদে আর কি নামাজ পড়তে যাবে। তো যখন মসজিদে নামাজ পড়তে যায়, তো যেখানে আর কি ইমাম সাহেব নামাজ পড়ান, তো সেখানে আর কি একটা বিশাল আকারে কিছু একটা বসে বসে আর কি জিকির করছিল। তো বাবারা এই জিনিসটা দেখে অনেকটা ভয় পেয়ে যায়। তো তো ইতস্ত বোধ করে যে ভিতরে যাবে কি যাবে না। তো তারা আর কি আহ মসজিদের পাশে আরেকটি একটা বাংলো মতো বাড়ি আছে। তো সেখান থেকে মোমবাতি নিয়ে আসে। তো মোমবাতি জ্বালে ওটা আর কি দেখার চেষ্টা করে। তো তখন আর কি হঠাৎ করে ব্যাপারটা এরকম ঘটে যে আর কি বিকট আকারে একটা শব্দ হয়। তো সবাই আর কি ভয় পেয়ে যায়। কি হলো? তো তখন দেখতে পাই যে শব্দের পরে আর কি ওই মোমবাতিটা নিভে গেছে। আর হচ্ছে আর কি মানে ওই জিনিসটা নাই হয়ে গেছে। তো আর কি তো এরপরে সবাই আর কি মানে অনেক বেশি ভয় পেয়ে যায় যে কি হলো এটা। দেন তারপরে হচ্ছে ইমাম সাহেব নামাজ পড়াতে যখন আসে, তখন ইমাম সাহেবকে আর কি ঘটনাটা বলে। তো বলার পরে ইমাম সাহেব বলে এটা কিছু না, মানুষ যেরকম নামাজ পড়ে এরকম এমন কিছু আছে, জি, তারাও নামাজ পড়ে, ইবাদত করে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু মানে তার থেকে এরকম ডিস্টার্ব করাটা ঠিক হয়নি। তো এতে তাদের ক্ষতিও হতে পারে। ওকে, আপনার বাবা আছেন এখানে, আমি তার কাছে একটা ঘটনা শুনি, এবং ওনার কাছে একটা ঘটনা আছে, যেটা এটাও তো আপনার নামটা একটু প্লিজ বলবেন আমাদেরকে, যে আপনার নামটা কি, এবং আপনি এই ঘটনাটা আপনার কোথায় ঘটেছিল আপনার সাথে। পরিস্থিতি দেওয়ার জন্য। তো আমি তখন কলেজে লেখাপড়া করি। ময়মনসিংহ থেকে ট্রেনে এসে
ট্রেন থেকে নেমে তারপর রিক্সা যাতায়াত করতে হতো। তখন তো ইলেকট্রিসিটি ছিল না, তো রিক্সাওয়ালার সাথে কন্ট্যাক্ট ছিল যে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে, কিন্তু সে 1-1.5 কিলোমিটার দূরে থাকতেই বলছে আমি যেতে পারবো না, আমার ভালো লাগছে না। তো করার কি আছে, 10:30 তখন বাজে। তারপরে তো আমি নেমে হাঁটা শুরু করলাম। গুটগুটে অন্ধকার, আবার একটু হালকা আবছা দেখাও যায়। তো কিছুদূর আসার পরে ওখানে লক্ষ্য করলাম যে রাস্তার পাশেই একটা পুকুর, তারপরে একটা বাড়ি, তো একটা ওই বিধবা মহিলার বাড়ি, তার একটা ছেলে ছিল, তাকে আমি চিনতাম আর কি। সে মাঝে মাঝে মাছ টাছ ধরতো। তো আমরা স্টুডেন্ট লাইফে যখন ছোট ছিলাম ওর সাথে খেলাধুলাও করছি। তো কিছুদিন পূর্বে সে সাপে কামড়ে মারা যায়। তো ওর কবরটা ওই ঘরের পাশে। তো আমি দূর থেকে লক্ষ্য করলাম যে কবরের উপরে কিছু একটা মানুষের মতো দেখা যাচ্ছে। সে আস্তে আস্তে আমাকে দেখে রাস্তার দিকে আসতেছে। আমি খুবই ভয় পাচ্ছিলাম, আমার কিছুটা সাহস করে আগাচ্ছি। এই অবস্থায় তখন আমি সাহস করে গাছে একটা ঢাল ভেঙে আম গাছে হাতে নিয়ে তা আমি আস্তে আস্তে আগাচ্ছি। যে ভয় গুলো তো চলবে না, আমার যেতে হবে বাড়িতে। তো কিছুক্ষণ পরে দেখলাম যে সে রাস্তা আগলে দাঁড়িয়ে আছে, মানে আমি যাচ্ছি আর সে আস্তে আস্তে রাস্তার দিকে আসতেছে। তো এই অবস্থায় আমি কিছুটা সাহস পেয়ে আগে চলে গেলাম, কিন্তু পিছন থেকে আমাকে সে ফলো করতেছে। এই অবস্থা কিছুদূর যাওয়ার পরে আমি একদম ঘেমে, মানে সমস্ত, তো হঠাৎ করে আমি মাথায় বুদ্ধি আসলো যে আমি তো এখানে এইভাবে যাওয়ার ঠিক হবে না। তাই কিন্তু আমি প্রচন্ড বেগে দৌড় দিলাম। দৌড়ে 1/2 কিলোমিটার মতো আসছি দৌড়ে। তো পিছন থেকে ও আমাকে ডাকাডাকি করলো, তো আমি আর পিছন ফিরে তাকাইনি। তখন বাড়িতে চলে আসলাম। তো মাকে ঘটনা খুলে বলার পরে উনি গরম পানি করে গোসল করে আমাকে বললো যে ভয় কিছু নেই, বাবা তুমি ভালো করছো চলে আসাতে, পিছনে দিয়ে না থাকি। এটা ছিল একটা ছোট ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে আমাদের অনেকে SMS করেছেন। অনুশ্রী দত্ত আমাদের SMS করেছেন। SMS করেছেন এবং তার কাছে খুব ভয় লাগছে, এনজয় করছেন তিনি। আমাদেরকে SMS করেছেন নাসিম বসুন্ধরা ঢাকা থেকে। অনেক ভয়ঙ্কর কিছু শুনতে চান তিনি। রাত গভীর হবে এবং ভয় আস্তে আস্তে বাড়বে, এটা আমি কথা দিতে পারি। ইথিকা আমাদের বলছেন ফার্স্ট যে স্টোরিটা দ্যাট ওয়াজ অসম। আমাদেরকে এছাড়াও SMS করেছেন আশিয়া, তিনি আজকেও আমাদের সাথে আছেন। আমাদেরকে SMS করেছেন সালাউদ্দিন, FB তে, আচ্ছা ফেসবুকে ঘটনা পাঠানো যাবে। আমাদের ইমেল আছে, আপনারা ইমেইলে পাঠালে সবচাইতে ভালো হয়। সুমন আমাদের SMS করেছেন, আপনি যদি ফেসবুকে একটা ঘটনা পাঠান সবাই আগেই পড়ে ফেললো, সুতরাং আপনার পাঠিয়ে কি লাভ। আমাদেরকে কিবরিয়া জিনজিরা থেকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি লাভার ভূত শান্ত চট্টগ্রাম থেকে। পাপ্পি আমাদের SMS করেছেন পূজা সিং থেকে। অনামিকা আমাদের ফরিদপুর থেকে SMS করেছেন আমাদেরকে বনি। এছাড়া আমাদেরকে SMS করেছেন ভূত FM, আচ্ছা সামিহা। আচ্ছা আমাদেরকে শুভ SMS করেছেন বংশাল থেকে। পাপড়ি ভূতের গলি থেকে আমাদের SMS করেছেন নিশাত রহমতপুর থেকে। এবং ফার্স্ট স্টোরিটা তার কাছে অনেক ভয়ঙ্কর লেগেছে। ইলিয়াস আহমেদ মেহেরপুর থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি গাফফার মাহাদি, আসিফ পাইল, তন্ময়, এবং কাজলা রাজশাহী থেকে তারা SMS করেছেন। এবং জীবনে ফার্স্ট SMS করলাম কিন্তু নামটা লিখিনি, সুতরাং SMS-টা পড়তে পারলাম না। আমাদেরকে নাসির SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি নূর মোহাম্মদ। এছাড়া আমাদেরকে সিলেট থেকে মিলন SMS করেছেন। মাফিহা আমাদের SMS করেছেন কাজী ফারুক। SMS করেছেন হাসিন ফাহিম। এছাড়াও মোহাম্মদ ময়না মিয়া আমাদের SMS করেছেন দিনা বরিশাল থেকে। আজকের আচ্ছা SMS করেছেন কিন্তু নামটা লেখেননি। বাহার আমাদের SMS করেছেন আবির SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও রাজন আহমেদ রাজ সিলেট থেকে। শাফিন আমাদের পরিবার থেকে SMS করেছেন। রাজীব আমাদের রামপুরা থেকে SMS করেছেন। হাসিন ফাহিম, আচ্ছা এটা পড়েছি। সোহাগ আমাদের গাজীপুর থেকে SMS করেছেন। এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকে, তানহা, সাকিব মানিকগঞ্জ থেকে। যাই হোক, আমরা চলে যাব আবারও ঘটনায়, তবে তার একটা ছোট বিরতি দিতে হবে এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। The night comes alive. That's right, টাইম ওভার হয়ে গেছে। চলে এসেছেন আমাদের মাঝে কৌশিক দা, এবং কৌশিক দা নিয়ে এসেছেন তার সেই ঘটনা। আপনারা যারা সিডিতে মিস করেছেন, সিডিটা পাননি হাতে, তারা নিশ্চয়ই ওই শুরুর ঘটনাটাই শোনা আছে। সেটা হচ্ছে যে জুজুর সেই ঘটনা। তারপরে হয়তো কৌশিকদের সাথে আর কোনো ঘটনা বলার সুযোগ পাননি। এবং কৌশিক দাকে আজকেও একটা দক্ষিণাংশে আসবেন কি আসবেন না, প্রচন্ড ব্যস্ত থাকেন তিনি। এবং তিনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করেন সেই ইন্ডাস্ট্রিতে আসলে সবাইকেই প্রচন্ড ব্যস্ত থাকতে হয়, এবং
আসলে আসার আগ মুহূর্ত পর্যন্ত বলা যায় না যে আসতে পারবেন কিনা। আর শুক্র শনিবার বলে তো কিছু নেই সেই ইন্ডাস্ট্রিতে। আমি অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রির কথা বলছি। সো আমরা খুবই লাকি যে কৌশিক দাকে পেয়ে গেছি, এবং এখন আমরা সরাসরি চলে যাচ্ছি কৌশিক দার কাছে তার ঘটনা শুনতে। ইভিনিং বলবো নাকি মিডনাইট তো হয়ে গেছে অলরেডি? গুড মর্নিং বলা ভালো। গুড মর্নিংটা বলাই মনে হয় বেটার। দ্যাটস রাইট। তো অনেকদিন পরে আবার ভূত এফএমে, খুব ভালো লাগছে এখানে। ঘরটা বেশ বড় হয়ে গেছে আগের থেকে। হ্যাঁ, অনেক কমফোর্টেবলি বসাও যাচ্ছে। ইটস গুড, ইটস গুড, ভেরি গুড ইনডিড। তো আজকে লিসনার্স, আপনাদের সাথে আমি একটা খুব ডেলিকেট ব্যাপার নিয়ে ডিসকাস করতে চাই। জানি না কতটা ভয়ঙ্কর হবে বা কতটা আপনারা ভয় পেয়ে যাবেন, কিন্তু এই সব কিছু আমাদের চারিপাশে ঘটে বলেই আমার আসলে আপনাদের সাথে আজকে এই জিনিসটা শেয়ার করার কথা। ইনফ্যাক্ট আমি কারোর নাম নেব না, এবং আমি ইনফ্যাক্ট কোনো লোকেশনেরও কথা বলবো না as such। এটাও বলি রাখেল যে এটা কিন্তু এখনো অনগোয়িং, যে ঘটনাটা ব্যাপারে আমি বলবো এটা এখনো অনগোয়িং, এখনো অনেক কিছু বাকি আছে হয়তো, নাকি জানি না কি হবে। বাট শুরু করি আর কি। জি, আমরা সবাই ছোটবেলায় আমাদের হয়তো সবারই, চাই না, ইমাজিনারি প্লেমেটস ছিল, এই কাল্পনিক খেলার সাথী। রাসেল, তোমার কি ছিল? আমি জানি না। হ্যাঁ, হ্যাঁ, আমারও ছিল। মানে মোটামুটি আমার মনে হয় সব বাচ্চাদেরই থাকে। রাইট, সেটাই সবাই বলে, সব বাচ্চাদেরই কাল্পনিক খেলার সাথী থাকে। এবং ইউনিভার্সিটি অফ ওরেগন একটা তাদের কিন্তু এরকম ইমাজিনারি প্লেমেট থাকে, এবং তারপরে বয়সের সাথে সাথে হয়তো এই ইমাজিনারি প্লেমেটদের ব্যাপারে তারাও ভুলে যান। And, যা হয় আর কি, মানুষের প্রেশার বাড়তে থাকে, সবাই সবকিছু ভুলতে থাকে। এখন ইমাজিনারি প্লেমেট আর একটা বাচ্চার খেলার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। একটা বাচ্চা যখন খেলে, সাপোজ সে পুতুল দিয়ে খেলছে, বা যেটাকে বলা হচ্ছে অ্যাকশন ফিগার দিয়ে খেলছে, বা রেসিং কার দিয়ে, সে কিন্তু নিজের মনে অনেক ডায়লগ বলতে থাকে। সেগুলো কিন্তু বুঝলে বোঝা যায়, ইনফ্যাক্ট শুনলে বোঝা যায়, এবং দেখলেও বোঝা যায় যে একটা বাচ্চা খেলছে। কিন্তু একটা বাচ্চা যখন একা একা কারোর সাথে ইন্টারাক্ট করছে, সেটা কিন্তু একটা সেরকমই জিনিস। আসল ঘটনাটা খুব নন লিনিয়ার রাসেল। মানে হঠাৎ ঘটেছে, কিভাবে ঘটেছে, সাথে সাথে আমার পয়েন্ট অফ ভিউটা কবে থেকে এসেছে, আমি কমপ্লিটলি এটার সাথে জড়িত না, আবার কিছু ভাবে আমি জড়িত আছিও এই ঘটনাটার সাথে। তো আমি যেটা বলবো আর কি, আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলবো। ইনফ্যাক্ট 22 তারিখে আমাদের যে দেখাটা হয়েছিল তার আগেও কি হয়েছে, মানে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। আমাদের এক খুব ক্লোজ রিলেটিভ আছেন, এবং ওনার একটা ছোট বাচ্চা আছে, বাচ্চা মেয়ে ইনফ্যাক্ট। ভীষণ ফুটফুটে ফর্সা গোলগাল বাচ্চা, যেগুলো আমাদের যারা ফিমেল লিসনার্সরা আছে তারা সবসময় বলে এরকম বাচ্চা দেখলে কামড়ে দিতে ইচ্ছা করে। ওরকম টাইপের একটা বাচ্চা, একদম ভীষণ মিশুকে, খুবই মানে ইন্টারঅ্যাক্টিভ, প্রচন্ড টেক সেভিং। সে কিন্তু মানে ফোন, ল্যাপটপ সবই অপারেট করছে, এবং এগুলো এবং বাসা চেঞ্জ করার পরে যেটা হয় সেটা হচ্ছে কি, যে বাচ্চার মধ্যে কিছু চেঞ্জেস আসা শুরু হয়। যেমন কাছাকাছি এসে যাওয়াতে যেটা হয়েছে কি, আমাদের মধ্যে যে এই যে যাওয়া আসার পালা পর্বটা এটা একটু বেশি হচ্ছে। ইনফ্যাক্ট তারা আসছেন, আমরা যাচ্ছি, ইন্টারাকশনটা অ্যাকচুয়ালি অনেক বেশি হচ্ছে। এখন আমি বলবো না যে আমি খুব এক্সপার্টলি জিনিসটাকে দেখে প্রথম দিনই বুঝে গেছি, না, পরে একটা ঘটনা ঘটে, তারপরে সেই পরিপ্রেক্ষিত থেকে অ্যাকচুয়ালি আমি টানছি পুরো জিনিসটাকে। আমি প্রথম কয়েকদিন ইনফ্যাক্ট আমার বাসা থেকে আমি ওকে দেখি যে ও খুব হাসি গল্প, মানে বড়রা বড়দের মতন কথাবার্তা বলছে, এক কোনায় যদি একটা বাচ্চা, হ্যাঁ, বসে যেন কার সাথে ইন্টারাক্ট করছে, কথা বলছে ফিস ফিস করে, হ্যাঁ, তারপরে হাসছে, কোনো কোনো সময় রেগে যাচ্ছে, অনেক কিছু। এই জিনিসটা আমার চোখে পড়েছিল। এবং আমরা তো বাঙালি,
আমরা যখন খুদা হাফেজ বলি আমরা কিন্তু মনে হয় 3-4 পর্বে ওটা বলি। একবার লিভিং রুমে বসে বলা হয় আচ্ছা ভাই আজকে উঠলাম, তারপরে গেটে গিয়ে বলা হয় আচ্ছা ঠিক আছে, গাড়ি দরজা, তারপরে লিফটে গিয়ে আচ্ছা, বলা লিফটে, হয়। হ্যাঁ। তো সেরকম আমি লিফট দেখেছি, ভেরি গুড। লিফট এসেছে, লিফটকে কল দেওয়া হয়েছে, লিফট আসছে, সবাই লিফটে ঢুকে গেল, বাবু ইনক্লুডেড, সেও লিফটে ঢুকে গেল। এবং লিফটে ঢুকে গিয়ে সে মানে আমার দিকে ঠিক তাকায় নাই, একটু আমার উপরে তাকায়, সে হাত দিয়ে একজনকে ডাকে। আচ্ছা, এবং আমি তোমাকে যে জেস্টারটা দেখাচ্ছি না এখন, যে ডেকে বলে মানে চলে আসো চলে আসো চলে আসো, লিফটে ঢুকে পড়ো। আমার পিছনে কেউ নেই, আই এম দ্য অনলি ওয়ান স্ট্যান্ডিং ওভার দেয়ার। আমি 1 সেকেন্ডের জন্য পেছনে তাকালাম, সিঁড়ি, এবং সিঁড়িতে আলো নেই। আমি ফ্র্যাঙ্কলি বলছি, তখন আমি এত কিছু জিনিসটাকে ফিল করি নাই, এত কিছু না। তারপরে মাঝখানে আরো 1-2 বার বাচ্চা আসছে আমাদের বাসায়, নোটিস করেছি যে ও যেন তার সাথে ইন্টারঅ্যাক্ট করে, হ্যাঁ, বাট অত পর্যন্তই। এই যে এখন যে ড্রামাটিক্যালি বললাম এই ডাকার জিনিসটা, আমার কিন্তু তখন মাথায় এসব আসেনি। এটা হচ্ছে গিয়ে ঠিক একদম 20 তারিখ এপ্রিল মাসের, হ্যাঁ হ্যাঁ, 20 তারিখ। হঠাৎ 4টা বেজে 10 মিনিটে আমার ওয়াইফ একটা মেসেজ লেখা ছিল, আমি আমি জাস্ট নামটা বাদ দিয়ে, হ্যাঁ, পড়ছি জিনিসটা, হ্যাঁ, মানে এসএমএস থেকে পড়ছেন, কিন্তু আপনার জায়গাটা একদম আপনি দেখতে পাচ্ছেন না, একদম ডাইরেক্ট থেকে জিনিসটাকে, হ্যাঁ, এসএমএসটা খুঁজে বের করছেন এবং পড়ছেন সেখান থেকে, কিন্তু মানে ইট ওয়াজ সামথিং লাইক দিস, যে প্লেজ উইথ ড্যাশ, বাসায় এসে বলবো। 4টা বেজে 6 মিনিট, এপ্রিল 20th, সামওয়ান প্লেজ উইথ দ্য নেম অফ দ্য চাইল্ড, বাসায় এসে বলবো। কেউ ওর সাথে খেলছে, কেউ একজন। আমার ওই সময় এসএমএসটা পেয়ে, যেটাকে বলা হচ্ছে কি, চিল র্যান আপ মাই স্পাইন, এবং আমি প্রথম মনে করলাম যে না, আই এম নট দ্য অনলি ওয়ান হু থিঙ্কস সো, তার মানে নিশ্চয়ই আরো কিছু একটা ঘটনা ঘটেছে, আমি একা পাগল না। অনেকে আমাকে বলে তুমি সব জায়গায় ভূত খোঁজো, ভূত দেখো, হ্যাঁ, না, কিছু আরেকটা হয়েছে, কিছু একটা ঘটনা আছে। তো আমি তো অধীর আগ্রহে অফিস থেকে এসে বসে আছি, আমার ওয়াইফ কখন আসবে, কখন আমাকে বলবে। তো ও আমাকে ইমিডিয়েট হয়েছে আর কি, যেটা বলেছিলাম আগে, যে ওর এখন কিন্তু বিহেভিয়ারটা একটু চেঞ্জ হয়েছে, ও খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে, খুব চুপচাপ থাকে, একা রুমের মধ্যে থাকতে ভালোবাসে। কেউ যদি হঠাৎ দরজা খুলে এসে ডিস্টার্ব করে, সে কিন্তু রীতিমতন রাগারাগি করে, যে রিয়াক্ট করে, সঙ্গে সঙ্গে প্রচন্ড ভাবে রিয়াক্ট করে, সে কেন আসছো এখানে, কি চাই তোমাদের, হ্যাঁ যাও এখান থেকে, হ্যাঁ আমি এখানে আছি তো এখন, মানে ও কিন্তু এইভাবে রিয়াক্ট করে এখন। এবং সেম জিনিসটা হচ্ছে কি, ওরা একটা পুতুল আছে। ওনার নামই প্রিন্সেস, প্রিন্সেসের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছে, কিন্তু তাও প্রিন্সেসকে ছাড়া তার কোথাও যায় না। এবং আমার ওয়াইফ নিচে বসা অন দ্য কার্পেট, বাবু উপরে এর উপরে খেলছে। তো বেসিক্যালি সে প্রিন্সেসকে নিয়ে কারোর সাথে যেন টানাটানি চলছিল, কেউ প্রিন্সেসকে টানছিল বাবু টেবিলের থেকে। এবং আমার wife যখন হঠাৎ করে তাকায়, জিনিসটা দেখে যে একটা টানাটানি চলছে। ওই সময় মানে এটাও আমার থেকে শেখা আর কি, যে কনফ্রন্ট করো এন্টিটিকে, এন্টিটি যেই থাকুক তাকে কনফ্রন্ট করো, দরকার পড়লে তাকে বোঝাও। তো সে ইমিডিয়েটলি ওখানে চিল্লামিল্লি করে উঠলো, এই বাবুকে ছেড়ে দাও, তুমি যেই আছো এখান থেকে যাও, চলে যাও। রিয়াকশনটা ছিল সেই সময় একদম কমপ্লিটলি একটা ভেহেমেন্ট রিয়াকশন ফ্রম বাবু। সে আমার ওয়াইফের উপরে কমপ্লিটলি রেগে ঠেকে গিয়ে তাকে বার করে দিল, দিয়ে সবাই রুমে আসতে পারবে কিন্তু সে আসতে পারবে না। ভীষণ ভাবে, যাকে বলে একদম আপসেট, যে তুমি কেন ইন্টারফিয়ার করছো আমার গেমের মধ্যে, আমার খেলার মধ্যে। অলরেডি কিন্তু 2টা ঘটনা অলরেডি ঘটে গেছে এর মাঝখানে, মানে সেই দিনটা সকালেরই ঘটনা। ও বাই দ্য ওয়ে অনেক কিছু এখন বলতে পারে। আচ্ছা,
না দেখে কে ফোন করছে সেটা বলে দেয়। আচ্ছা, না দেখে মানে ইনফ্যাক্ট ও অত পড়তেও পারে না যে কে ফোন সেটাই করছে মানে বা হ্যাঁ কে মানে ফোন নাম উঠলেও যে পড়ে বলতে হ্যাঁ পারবে পড়ে এরকম। বলবে বা সামথিং লাইক দ্যাট। ফোন অনেক দূরে থাকে, হ্যাঁ, ফিচার ফোনে কেউ যদি ফোন করে সে কিন্তু বলে দেয় এ ফোন করছে, ও ফোন করছে। বেল বাজলে 100% মোস্ট অফ দ্য টাইম সে বলে দেয় যে কে আসছে কে আসছে না। এবং দুটা ঘটনা এই যে মানে নন লিনিয়ার খুব, তো কিছু কিছু ঘটনা আসে যায়, হ্যাঁ, একটু বুঝতে মিক্সড হয়ে যায় পারছি, ব্যাপারটা। যেমন সেদিন সকালবেলা যখন আমার ওয়াইফ ওদের বাসায় গেছে, আমার ওয়াইফ কোনোদিন হেডফোন ক্যারি করে না ফোনের সাথে, কোনোদিনই করে না, নেভার, মানে ওর হ্যাবিটই নেই। কিন্তু সেদিন ক্যারি করে নিয়ে গেছিল, গান শুনতেছিল কিছু একটা। আচ্ছা, বাবু মানে যেই মুহূর্তে ঢুকলো ও, বাবু ইমিডিয়েটলি ফার্স্ট কথা বললো, ব্যাগের ভেতরে হেডফোনটা আছে দাও। এটা গেল ওয়ান ইনসিডেন্ট। আসলে ছিল ব্যাগের মধ্যে। আসলেই ব্যাগের মধ্যে ছিল, এবং এটা বাবু তো জানার কথাই না, কোনোদিন বাবু দেখেই নাই যে হেডফোন ইউজ করতে আমার ওয়াইফকে, কোনোদিন দেখেই নাই। সেকেন্ড আরেকটা ঘটনা হচ্ছে যে ওর একটা কোনো খেলনা একটা আলমারির উপরে রাখা ছিল, এবং ও ওর মাকে বলেছে যে আমাকে ওটা নামায় দাও, আমি খেলবো। মা সেটা নামায় নাই, এবং এটা উপরে ছিলই। ওর এখন স্লিপ সাইকেলটা খুব উল্টাপাল্টা হয়ে গেছে, ও কিন্তু এখন রাতে জাগে, দিনে ঘুমায়। হ্যাঁ, তো যেটা হলো কি, সকালবেলা ওর মা উঠে দেখে যে ওই খেলনাটা দিয়ে ও খেলছে, মাইন্ড ইউ দ্য ডোর ইজ লকড। ওর অত শক্তি নেই যে ও একটা চেয়ার নিয়ে এসে দাঁড়াবে, ইনফ্যাক্ট চেয়ার নিয়ে এসে যদি আলমারির ওখানে দাঁড়াতো তাও রিচ করতে পারবে না ওখানে। মানে ওইটা একটা অ্যাডাল্টের পক্ষেও রিচ করাটা, মানে সামবডি সাপোজ তোমার হাইটে বা আমার হাইটে যে আছে, সেও রিচ করবে কিন্তু তার একটু হাতে। তারপরে এইসব ঘটনাগুলো ঘটতে থাকে, এবং যে মুহূর্তে আমি এসএমএসটা পাই তখনই অ্যাকচুয়ালি আমাদের ইনভেস্টিগেশন, যদি বলো ইনভেস্টিগেশন, আমাদের শুরু হয়। এবং আমি অবজার্ভ করতে থাকি ওকে, ইউজিং সাম কিছু apps, এটাকে বলে হচ্ছে যে ফ্লাক্স মেজারমেন্ট করে ওটা। দ্যাট ইজ এনার্জি যদি কিছু হুটহাট করে চেঞ্জ হয় কোনো একটা লোকেশনে, তো ছবিগুলো এখানে আছে। আই উইশ অ্যান্ড হোপ যে লিসেনার্সরা এটা দেখতে পারতো, কিন্তু রাসেল মানে তুমি একটু বেটার ভাবে হয়তো বোঝাই দিতে পারবা লিসেনারদেরকে। এখন গো ব্যাক অন দিস পিকচার্স, আমি দেখতে এই পাচ্ছি যে আকাশে। ডট গুলো আছে এখানে, is around the child, রাইট, এখানে একটা দেখতে পাচ্ছি আমি। আবার এইখানে একটাই দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কালার চেঞ্জ হচ্ছে, মানে রাইট, এনার্জি লেভেল গুলো চেঞ্জ হচ্ছে। আমি এই জিনিস করতেই থাকি। ইনফ্যাক্ট বাবু যখন আমাদের বাসায় আসে তোমার সাথে কথা, এবং একটা পয়েন্ট ইন টাইম এই যে এই এই এইটা হচ্ছে গিয়ে ওইটার তিনটা আমি দেখতে তিনটা পাচ্ছি। আমি পাই। এটা আমরা একটু একটু বুঝিয়ে দিই, যেটা একটা মানে জাস্ট একটা গোল বৃত্তের মধ্যে। এটা একটা স্ক্যানার যাকে হ্যাঁ, বলে, স্ক্যানার, রাইট, স্ক্যানার। ইটস লাইক আ রেডার। এটা ইটস অ্যাকচুয়ালি আ রেডার। এটা একটা রেডার, যেটা হচ্ছে আপনারা এমনি দেখবেন যে যে মানে এয়ারলাইন্স এর ব্যবহার করা হয়। একদম। একদম এয়ারলাইন্স যেরকম ব্যবহার করে ওইরকম ধরনের গোল একটা জিনিস, যার মধ্যে প্লেন যেভাবে দেখা যায় যে লোকেট করে, ঠিক সেই রকমই ভাবে এটা করে। এনার্জি লোকেট করে, রাইট। এবং আমি যখন এটা নিয়ে ঘোরা শুরু করি ওখানে, হঠাৎ বাবু খুব রেগে যায়, সে বসে পড়ে একদম গ্রাউন্ডে মাটিতে বসে পড়ে, এবং তার রাগটা সে খুব ভালো করে দেখায় যে তুমি কেন ডিস্টার্ব করছো আমাদেরকে, ওয়াই আর ইউ ডিস্টার্বিং। এরকম ঘটনা মাঝে মধ্যেই ঘটে। আমি ওকে বেশি অবজার্ভ করছি আজকাল। আমি এখনো কোনো জিনিসপত্র মানে এন্ডিং এ যাইনি। এখন
আমি শেষটা করবো রাসেল, জি, কারণ আজকেই কিছু একটা ঘটনা ঘটেছে, সেটা দিয়ে আমি শেষ আপনি করতে সেটাই চাচ্ছি। বলছেন, সেটা আজকে যেটা ঘটেছে এটা বললে কি? হ্যাঁ, আমি ওটা দিয়ে শেষ করতে চাচ্ছি, কিন্তু তার আগে আমি জাস্ট একটু বলতে চাই যে এখানে অনেক পেরেন্টস আছে এবং অনেকেই হয়তো মনে করেন বা দেখেন যে তাদের বাচ্চারা ইমাজিনারি কিছু প্লেমেটদের সাথে খেলছেন। তারা মনে করেন যে জিনিসটা খুবই ন্যাচারাল। ন্যাচারাল একটা প্রসেস, এটা হতেই পারে। কিন্তু আপনারা যে জিনিসটা করেন সেটা হচ্ছে গিয়ে যে একটু বাচ্চাদেরকে একটু দেখেন যে তারা কি করছে, তাদের কি বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে। এখানে একটা ইমাজিনারি প্লেমেট আর একটা আদার ওয়ার্ল্ডের প্লেমেটের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। এবং কি হচ্ছে, বাচ্চার কি বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে, সে কি হার্মড হচ্ছে কিছু ভাবে, বাচ্চাকে কিছু আঁকছে, বাচ্চা কি কিছু আপনাকে বলতে চাচ্ছে। কেন আসলে এরকম না অনেক ঘটনা হয় মাঝে মধ্যে যে একটা বাচ্চা হয়তো এসে মানে তুমি হঠাৎ দেখলে যে একটা বাচ্চা কিছু একটা ভেঙে ফেলেছে এবং ইমিডিয়েটলি আমরা কি করি, আমরা বাচ্চাকে বলি যে ইউ আর দ্য লায়ার, রাইট? এবং বাচ্চা তখন বলে যে না, আমি তো এটা করিনি, আমি তো এটা করিনি, আমি তো এটা খেলিনি, আমার তো এটা হয়নি। হ্যাঁ, এবং আমরা বাচ্চাকে ইমিডিয়েটলি ব্র্যান্ড করে দিই যে বাচ্চা হয়তো মিথ্যা কথা বলছে, বাচ্চা হয়তো বানায় বলছে। বাট এটা সবার জন্য, যে ওদের তো কোনো রকমের কিছু ক্ষতি হচ্ছে না, তাদের কি কোনো চেঞ্জ হচ্ছে, তাদের কি কোনো চেঞ্জ হচ্ছে না, তারা কেমন আছে। হ্যাঁ, এবং তারা যদি কিছু বলতে যায়, যতই আউটল্যান্ডিশ হোক না কেন, যতই শুনতে কিরকম একটু লাগুক না কেন, বাট আপনারা পারলে একটুখানি শুনেন, যে বোঝার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন। কারণ পারপেট্রেটর শুধু আদার ওয়ার্ল্ডের থেকে আসে না, মাঝে মধ্যে সেগুলো কিন্তু আমাদের এই ওয়ার্ল্ডের থেকেই আসে। আর এবং একটা বাচ্চাকে সেফ রাখার আসল কাজ এবং দায়িত্ব কিন্তু আমাদের, আমরা যারা অভিভাবক, আমাদের দায়িত্ব তাদেরকে সেফ রাখা। And it comes from anywhere. This unsafe thing can come from anywhere. So we should be putting an eye out for it. তো শেষ করতে চাই বেসিক্যালি রাসেল ছোট্ট একটা জিনিস বলে। আজকে এখানে আসার আগে গেছিলাম বাবুর বাসায়, এবং একটা সময় যখন আমি আর বাবু একা ছিলাম, আমি হঠাৎ বাবুকে জিজ্ঞেস করে বসি, বাবু, তোমার বন্ধুর সাথে কি তুমি একাই খেলবা, ওকে আমার সাথে এসে খেলবে না? বাবু ভীষণ রেগে গেল, ভীষণ রেগে গিয়ে হ্যাঁ আমাকে বললে, "এই তুমি যাও না, তুমি যাও তো এখান থেকে, তুমি যাও না।" তখন আমি বললাম, আচ্ছা আচ্ছা বাবু, বাবু আমাকে বসতে দাও না, এখানে আমাকে বসতে দাও। আচ্ছা, তোমার বন্ধুর নাম কি? তো হঠাৎ তখন সেই যে হাসি দিল, ওই হাসিটা প্রাইসলেস। প্রচন্ড সে হাসতে শুরু করলো ওখানে, মানে যেন একটা জোক। আর এই মাঝে মধ্যে যে তাকায় না, মানে এই তাকানোটা হচ্ছে গিয়ে মারাত্মক একটা, ভীষণ হাসছে। ও চোখের চাউনি দিয়ে আমাকে একটা জিনিস বোঝালো, আসলে আমি তোমাকে দেখাচ্ছি জিনিসটা, পারলে বুঝা দিয়ে সবাইকে ভালো করে। ও আমার দিকে স্ট্রেট তাকায়, একবার একটুখানি চোখটা উপরে করলো, যেন আমার পিছনে, আমার উপরে কেউ একজন আছে, করে তারপর আবার হাসি দিল একটা। মানে ওদের মধ্যে একটা কথা হচ্ছে, যেন আপনি থাকার পরেও ওনাদের মধ্যে একটা কথা হচ্ছে, ইন্টারাকশন, কনভারসেশন, রাইট, চলেই যাচ্ছে। এবং আমি যখন ওকে জিজ্ঞেস করলাম যে তোর বন্ধু কি আমাদের সাথে এখানে আছে, হ্যাঁ, ও জাস্ট আমার দিকে সোজা থাকে, একবার উপরের দিকে তাকালো ইন্ডিকেট করার জন্য। তারপরে তো এখানে না কিছু এখনো পর্যন্ত কি হবে কি না হবে জানি না। ওনারা মানে অনেক এডুকেটেড, ইনফ্যাক্ট সায়েন্স ওরিয়েন্টেড ফ্যামিলি, ওনারা এসব বিশ্বাস করেন না। হ্যাঁ, আমাকে শার্লেটান অলমোস্ট হয়তো বলা হবে আর কি। এবং হয়তো মিলাদ দেওয়া হবে, আমি ঠিক জানি না কি হবে, কিন্তু যাই হোক, আমি পারলে পোস্ট করে দেবো তোমাকে। আচ্ছা, ওকে, অবশ্যই অবশ্যই।
আমার মনে হয় যে অনেকদিন পরে আমরা দাদাকে পেলাম এবং অনেকেই এটা নিয়ে অনেক মানে খুশি, আমি যেটা দেখতে পাচ্ছি আর কি। আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে এসএমএস করছেন নজরুল, আমাদেরকে এছাড়াও এসএমএস করছেন হুমায়ুন, এছাড়াও আমাদের হাসিব এসএমএস করছেন আমাদের শ্রাবন্তী জিম, আমাদের এসএমএস করছেন আমাদেরকে গোলাম রাব্বি ফ্রম মিডফোর্ড ঢাকা, এবং এসএমএস করছেন আমাদেরকে তৃষা দাস, এবং তিনি বলছেন যে ভয় লাগছে তবুও শুনছি, এরকম এরকম এসএমএস বেশি। এছাড়া আমাদেরকে এসএমএস করছেন দেখতে পাচ্ছি জুনায়েদ চিটাগাং থেকে, আমাদেরকে এসএমএস করছেন কাউসার, এসএমএস করছেন আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও রংপুর বয় সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আহ, আরো অনেকে এসএমএস করছেন এবং অনেকেই কিন্তু মানে শুরু থেকে ভূত এফএম যারা শুনেন তারা সবাই দাদাকে চেনেন। সো এটাতে মানে বেশ আমি আজকে আমাকে মাসুম কয়েকবার জিজ্ঞেস করেছে, আচ্ছা তারা আসছেন আজকে, কৌশিক দেখে আজকে আসছেন, এরকম একটা ব্যাপার। যাই হোক, আমাদের এখন ডাবল ডোজ আর কি আজকে। এখন কৌশিক দা হলো এবার বাবু ভাই। সো আমরা কথা না বলে সরাসরি বাবু ভাইয়ের কাছে চলে যাই। সো আমাদের ভূত এফএম এর আজকে ডাবল ডোজে একটা ডোজ শেষ হয়েছে, সেকেন্ড ডোজ আসছে আপনাদের জন্য। এরপরে আরো অনেক অতিথি আছেন, তারাও একে একে আসবেন। সো আমাদের সাথে আপনাকে আর থাকতে হবে আরো বেশ কিছুক্ষণ। স্টে টিউন টু রেডিও ফুর্তি, অ্যান্ড আমরা চলে যাচ্ছি বাবু ভাইয়ের কাছে তার ঘটনায়। বাবু ভাই, ওকে রাসেল ভাই, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। ওয়েলকাম। দুটো স্টোরি আছে, ছোট বড় কোনটা বলবো? আমরা ছোট দিয়ে শুরু করি আগে। আচ্ছা, ছোট দিয়ে শুরু করি। না, আমরা বড় দিয়ে শুরু করি। বড় দিয়ে শুরু করুন। জি। ওকে, আচ্ছা, এই স্টোরিটা আমাকে বলেছে হচ্ছে আপনার আজাদ। এটা হচ্ছে ওর আব্বার কাহিনী। উনি খুব যখন ইয়াং ছিলেন, উনি যখন প্রথম চাকরিতে ঢোকেন, উনি একটা অফিসে চাকরি পান, সরকারি অফিস। তো অফিসে যাওয়ার সময় প্রথম যেদিন উনি অফিসে যান, ফার্স্ট ডে অ্যাট হিজ অফিস, উনি যান এবং খুব আর্লি চলে যান, খুব তাড়াহুড়া করে। উনি মনে করেন যে যেহেতু অফিসের প্রথম দিন, উনি খুব তাড়াতাড়ি জয়েন করা চলে যান। তো ওনার রুমটা ছিল যেখানে যান, উনি যে দেখে যে একটা মানে ছোট্ট একটা আর কি হাঁটার পথে বাসের ডান দিকে গেলে একটা ছোট কামরার মতো করা, পার্টিশনের মতো সেখানে। তো উনি যে ঢোকেন তখন অফিসে খুব একটা মানুষজন নাই, মানে কেউই আসে নাই ধরতে গেলে। উনি ঢোকে যে ওই রুমটাতে যখন ঢোকেন, তখন উনি দেখেন অবাক হয়ে যে টেবিলের উপরে ওনার যে টেবিলের উপরে একটা বৃদ্ধ লোক বসে আছেন, টেবিলের উপরে বসা, এবং খুব অদ্ভুত ভাবে বসে আছে। তার বসার ভঙ্গিটাই খুব অদ্ভুত, এবং ওনার দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। তো উনি প্রথমে দেখে একটু অপ্রস্তুত হয়ে যান প্রথম মানে একটা সিনে, এবং উনি তাকে জিজ্ঞেস করেন যে আপনি কে। ওই লোকটা কোনো উত্তর দেয় না, কিন্তু ওনার ওই বসে থাকার ভঙ্গিটা তার কাছে এমন একটু মানে অস্বাভাবিক লাগে। উনি তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে আসেন, মানে ধাক্কা মতো খেয়ে আছে। তো যে উনি হেঁটে যান, দেখে করিডোরে এই মাথাও কেউ নেই, ওই মাথাও কেউ নেই। হাঁটতে হাঁটতে যে উনি, সরকারি অফিসগুলো বেশ বড় হয় আর কি, তো সেখানে মানে মানে ঢিলে ঢালা ভাবেই সবকিছু চলতো আর কি। উনি যে এক জায়গায় একটা লোককে পায়, সে কোনো পিয়ন সেখানকার, তাকে ডেকে জিজ্ঞেস করে যে ভাই আপনি এখানে আছেন, আমি এখানে আজকে নতুন জয়েন করছি। তা আমার রুমে যে দেখি আমি রুমে একটা মানুষ ওখানে বসে আছে। তো বলে ওই রুমে বসে আছে মানে আপনার রুমে কারোই থাকার কথা না। তা আবার আপনি বলতেছেন টেবিলের উপর বসে থাকবে, টেবিলের উপর বসে থাকার প্রশ্নই আসে না। তো ওনাকে নিয়ে চলে আসে। আসার পরে দেখে রুমের ভিতরে কেউ নাই, রুমটা ফাঁকা, ফাঁকা রুম, কোনো মানুষ নাই। তো উনি বলে যে এই টেবিলেই বসা ছিল। বলে না, এই টেবিলে এখানে কেউই নেই, আপনি কি দেখছেন? তো খুব হতভম্ব হয়ে যায় যে প্রথম দিন অফিসে আসলাম এরকম একটা সিন, মানে ওনার কাছে বেশ অবাক লাগে। তো যাই হোক, উনি অফিস শুরু করেন ওনার মতো, এবং কাজকর্ম করতে থাকেন আর কি। তো উনি দ্বিতীয় দিন যেদিন আপনার অফিসে মানে আপনার যায়, তখন উনি দেখে মানে উনি মনে হয় যে উনি বাথরুমে যখন যাবেন, মনে হয় যে বাথরুমের ভিতরে কেউ আছে। মানে আপনার একটা শব্দ, মানে বাথরুমে মানুষ থাকলে যে রুমটা শব্দ হয় সেরকম। তো উনি একটু অস্বস্তি ফিল করেন, নক করেন, দেখে কেউ কথা বলে না। পরে উনি বাথরুম খুলে দেখে যে বাথরুমের ভিতরে আসলে কেউ নাই, বাথরুম খালি। তো ওনার কাছে বেশ অস্বস্তি লাগে, জিনিসটা এরকম কেন হচ্ছে, এই অফিস রুমের ভিতরে এরকম একদিন দেখলাম একটা লোক বসা। এবং এই কথাটা উনি অনেককে বলেন, বাসায় এসে শেয়ার করেন। তো সেটার মানুষ কেউ কোনো ব্যাখ্যা দিতে পারেনি। বাসায় তো বলছে যে তুমি কি দেখছো বা তোমার মাথায় কি ঢুকছে এটা তুমি জানো, ভুলও দেখতে পারো। সে বলে কি না, আমি ভুল দেখি নাই,
এবং এই অফিসের এই বাথরুমের ব্যাপারটা তার পীড়া হয়ে দেখায়। সে মানে প্রায় প্রতিদিনই এরকম শব্দ পায়, মনে হয় কে নড়তেছে, বাথরুমে কথা বলতেছে বা পানি ছাড়তেছে, এই ধরনের ব্যাপার। এরপর যেটা হয়, ওনার জিনিসপত্র এদিক ওদিক হতে থাকে অফিসে, একটা জিনিস এক জায়গায় রাখে এক জায়গায় থাকে না, এরকম একটা ব্যাপার। তো একদিনকার কথা, উনি ওই দিন খুব ক্লান্ত ছিলেন। উনি সবাই যখন লাঞ্চ হওয়ার বাইরে গেছেন, উনি ওখানে বসে খাওয়া দাওয়া করে চেয়ারে ঝুমাচ্ছেন। তো তখন উনি মানে মনে হলো যে কানে কানে শুনতে পায় যে আমার জায়গাটা দখল করলে, আমার জায়গাটা দখল করে নিলে, এরকম কিছু শব্দ আর কি, কেউ বলো না কানে কানে। তো উনি ধর্ম করে উঠে বসে, আমার জায়গা দখল করে নিলে মানে। তো উনি তখন একটু চিন্তা ভাবনা করে যে ঘটনাটা কি, কেন এরকম হচ্ছে। তো উনি ওই পিয়নকে ডাকে, যে নাকি অনেকদিন এখানে কাজ করে, বলতো যে এখানে কাহিনী কি, আমার আগে কে বসতো এখানে। তো বলতেছে যে এখানে আপনার আগে অমক বাবু একজনের নাম, তো উনি এখানে বসতো আর কি। তো বলতো যে উনি কি রিটায়ার হয়ে গেছেন। তো চুপ করে থাকে, বলে যে না, মানে উনি চলে গেছেন, নাই, মানে সঠিকভাবে উত্তরটা দেয় না তাকে। তো সে কনফিউজ হয়ে যায় যে ব্যাপারটা কি, কথা ঠিক মতো দেয় না। তো উনি কয়েকদিন খোঁজ খবর করেন আশেপাশে, যে ঘটনাটা কি, কে মানে এখানে কে কাজ করতো, সঠিক উত্তরটা কেন দিল না। অফিস যেহেতু, উনি খবরটা পান যে উনার আগে এখানে একজন ভদ্রলোক চাকরি করতেন আর কি, সামথিং, একজন লোক, ওনার নাম সামথিং, ওনাকে বাবু ডাকতো শেষে। তো বলতো যে উনি নাকি ওখানে কাজ করা অবস্থায় কোন একটা মানে মেন্টাল প্রেশার বা পারিবারিক কোনো প্রেশারে পড়ে সে সুইসাইড কমিট করে, ঠিক আছে। এবং এটা তো যেহেতু ওই পদটা খালি হয়ে যায় এখানে, এখানেই ওর জয়েন হয়। তো উনি এটাতে খুব একটু মানে খেয়ে যায় আর কি, মানে বেশ রকম ধাক্কা খায় যে এরকম কাহিনীটা কি ঘটলো আমার সাথে, আমি এরকম করি। তো উনি এই এই ধরনের প্রবলেম তো অফিসে প্রায় ফেস করেন, এই যে শব্দ বা অন্য জিনিসপত্র এলোমেলো হয়। তখন উনি এই পর্যায়ে একজন নিঃশেষ মানে শরণাপন্ন হন, একজন মানে হুজুর টাইপের একজনের সাথে, বলে যে দেখেন, আমি তো চাকরি করি এবং এটাতে কেউ অ্যাটেনশন দেন, এটা তো অফিস, এখানে আমি বলতেছি, আমার কাছে মনে হচ্ছে কিছু একটা খটকা আছে। তো হুজুরটা বলে দেখেন, খটকা থাকার কিছু না, জিনিসটা হচ্ছে অনেক সময় এরকম হয় যে মানুষ অনেক রকম কিছু দেখে বা এরকম অপঘাতে মৃত্যুর ব্যাপারটা আছে। আপনি এক কাজ করেন, আপনি একটা কাজ করবেন এখানে, আপনি ওখানে বসে যখন কেউ থাকবে না, নিজের চোখ বন্ধ করবেন, করে চিন্তা করবেন এবং মানে বলবেন নিজের থেকে যে এখানে যদি মানে কেউ থেকে থাকেন বা আপনার যদি কেউ আমাকে মানে আপনি আমার দ্বারা কেউ অফেন্ডেড হয়ে থাকেন, মানে আমার কাজে যদি কারো সমস্যা হয়ে থাকে, প্লিজ আপনি আমাকে মাফ করে দেন বা আপনি চলে যান, আমি নিজের থেকে এখানে কিছু করি নাই, এটা আমার জব, আমি এটা আমার করতেই হবে। হ্যাঁ, এটাই আমার আমার জীবন, আমি কারোটা নিতে আসি নাই, এরকম কিছু বলবেন আপনি। তো এবং আপনি আপনার মতো দোয়া দুরুদ পড়ে কাজ শুরু করবেন প্রতিদিন। তো উনি যেটা করেন, উনি ঠিকই উনি ওখানে যে বসেন, বসে ঠিক একটু আর্লি চলে যান অফিসে, যে এই সময় অফিসটা জাস্ট ওপেন হয়। উনি যান, যে দেখে আসলে কেউ নাই। তো উনি ওখানে যে বসেন, তো যেদিন উনি যায় অফিসের রুমটাই ঢোকে, একলা সব জায়গায়, ওনার নাকি ওই দিনই মানে গা শিরশির করে ওঠে, ঢোকার পরে মনে হচ্ছে যে ওই রুমে ঠিক প্রেজেন্স কেউ আছে, মানে একটা মানুষ যদি বসে থাকে কেউ, মনে হয় কিন্তু যে একজন মানুষ আছে এখানে, ঠিক সেই ফিলিংসটা উনি পায়। এবং উনি দেন কি মনে করে, উনি ওই সামনের চেয়ে ওনার নিজের চেয়ারে না বসে সামনের চেয়ারে বসে, এবং ওনার মধ্যে ফিলিংস হতে থাকে যে ওনার সামনের চেয়ারে কেউ বসা আছে। তো এই পর্যায়ে উনি চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে উনি শেখা দেওয়া কথাগুলো মনে মনে বলেন যে এরকম এরকম ব্যাপার, যে আমি এখানে আমার একটা কাজ আমাকে অ্যাসাইন করা হয়েছে সরকার থেকে, এবং আমি কারো জিনিস জোর করে নেই নেই। তো এখান থেকে নাকি মানে উনি ফিল করে যে ওনাকে কেউ বলতেছে শেষ করে যে না, ছাড়বো না, এরকম কিছু একটা। তখন নাকি উনি একটা কাজ করেন, যেটা ওনার নিজের থেকে সেলফ করা, উনি দোয়া পড়েন এবং নিজে নাকি উঠে ওই চেয়ারটাকে টেনে উনি বসে পড়েন। বসে পড়ে, এই চেয়ার আমাকে দেওয়া হয়েছে, অধিকারগত ভাবে নিছি, এখানে তোমার কোনো অধিকার নেই, এখান থেকে চলে যাও। এবং এরপর নাকি উনি ফিল করেন যে নিজের কাছেই সে লাইট হয়ে গেছে, এবং এরপর থেকে উনি আর এই জিনিসটা ফিল করতো না। তো উনি এরপর থেকে যখনই ওনার জবে যেতেন, দোয়া পড়ে কাজ শুরু করতেন, এবং ওই ডিপার্টমেন্টে অনেকদিন চাকরি করছেন উনি। তো পরবর্তীতে আর কোনো সমস্যা হয়নি। হয়নি, কিন্তু উনি যখন শুরু করার আগে পরবর্তীতে ওনার যে টাইপিস্ট ছিল পাশের রুমে, সে নাকি ওনাকে বলছে যে একটা আজব ব্যাপার, এতদিন বলে নাই, বলছে অমুক সাহেব একটা আজব ব্যাপার, আমি এখানে কাজ করতে ভয় পেতাম, উদ্ভট উদ্ভট কাজ হতো এখানে। ফলে সে নিজের চোখে দেখছে যে ওয়েস্ট পেপার বাস্কেট রাখা, ছেঁচড়ায় চলে গেল সামনে, কাগজ কতগুলো ছিল হঠাৎ বাতাস নিয়ে উড়ে পড়ে গেছে, ফলে এরকম হতো। এবং প্রায় নাকি সে এরকম ফিল করতো কিছু জিনিস, বলে যে হঠাৎ করে এগুলো বন্ধ হয়ে গেছে, ঘটনাটা কি।
তো উনি তখন মনে মনে ভাবছে, কিছু বলেনি। তো এটা ছিল রাসেল ভাইয়ের কাছ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ বাবু ভাই, আমরা আবারও পরে আপনার কাছে ফিরে আসবো। আমি দেখতে পাচ্ছি অলরেডি আমাকে অরূপ বিশ্বাস লিখেছেন, অনেক ভয় লাগছে। আমরা যারা 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 হচ্ছে বিভিন্ন সময় ডাউনলোড করে আমাদের কাছে শোনেন, তারা অনেক সময় দেখি যে আমাদের এই ফেসবুকে জয়েন করেন এবং এই সময় শোটা চলে, সুতরাং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিন্তু অনেকেই এই সময় কমেন্ট করেন। বিভিন্ন সময় আমি দেখেছি জুবাইর হারিস অনেকবার জানিয়েছে কৌশিক দা বাবু ভাই মানেই ভালো ঘটনা আমাদেরকে। এছাড়াও নাজমুল হক লিখেছেন কৌশিক দা যে অ্যাপসটার কথা বললেন, সেই নামটি তার জানা খুব দরকার, সেটা মনে হয় ব্যবহার করতে যাচ্ছেন। আব্দুল্লাল ফাহিম সিজান আমাদের বলেছেন যে আজকের সবগুলো ঘটনা তার কাছে ভালো লেগেছে। মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা করেছেন ইস্তিয়াক শাহরিয়ার। আমাদেরকে নীলপরি নুপুর আমাদের SMS করেছেন এবং SMS না, এখানে সব আমি কমেন্ট পড়ছি, ফেসবুকের কমেন্ট পড়ছি। এবং এছাড়াও দেখতে পাচ্ছি যে শাহিন আলম আমাদেরকে লিখছেন যে খুব ভালো হচ্ছে। এছাড়াও দেখতে পাচ্ছি নাজমুল হক আমাদের এখানে পাঠিয়েছেন, কমেন্ট করেছেন। এবং আপনিও কিন্তু চাইলে এখানে কমেন্ট করতে পারেন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/radio40। এছাড়া আমি দেখতে পাচ্ছি যে আমাদের অনেকেই এখানে কমেন্ট করছেন, আপনি গেলে এখানে আপনি নিজেও জয়েন করতে পারেন। এছাড়া আমি দেখতে পাচ্ছি বেশ কিছু SMS রয়েছে আমার কাছে। রূপাঞ্জল আমাদের SMS করেছেন, রূপাঞ্জল তামাম না, এবং তিনি বলছেন আজকে ফার্স্ট স্টোরিটা সুপারব। আমি সহজে কোনো কিছুতে ভয় পাই না, তবে আজকে ফার্স্ট স্টোরিটা শুনে অনেক ভয় পেয়েছি। তন্নি আমাদের উত্তর থেকে লিখেছেন, আমি জুজুর স্টোরিটা শুনতে পারি নাই, খুবই নাইস হচ্ছে আজকের স্টোরিগুলো। আমাকে সানি গাজীপুর থেকে লিখেছেন যে আজকে আমার বার্থডে, আমি আর আমার ওয়াইফ তৃষা পার্টি করছি, বাট ভূত এফএম না ভূত এফএম শুনছি, এইটা মিস করা কি যায়। এছাড়া আমাদেরকে মকবুল লিখেছেন, রাসেল ভাই কৌশিক দার গল্পটা ভূত রিটার্নস, এরকম এরকম টাইপের একটা গল্পের মতো আর কি, সেটা বলছেন। দীপ আমাকে লিখেছেন কৌশিক দা রক্স। আমাদেরকে এছাড়াও লিখেছেন যে সাদিক আমাদের লিখেছেন বরিশাল থেকে। রুম্পা আমাদের লিখেছেন যে আচ্ছা কৌশিক দা বাবু ভাই জিন্দাবাদ। ওকে। সাইদ আমাদের লিখেছেন গ্রেট। এছাড়াও প্রণয় আমাদের SMS করেছেন আমাদেরকে দীপ্ত, এবং লাস্ট স্টোরিটা খুব ভালো লেগেছে, বাবু ভাইকে থ্যাঙ্কস জেনেছেন। এছাড়া আমাদেরকে মিঠু রিজভি ঢাকা ইউনিভার্সিটি থেকে SMS করেছেন, কৌশিক দা বাবু ভাই তাদের স্টোরিগুলো অনেক ভালো লেগেছে, থ্যাঙ্কস জানিয়েছেন দুজনকেই। সিলেট থেকে আমাদের SMS করেছেন মাসুদ। এছাড়াও হাফিজ আমাদের SMS করেছেন, তার কাছে অনেক ভয়ঙ্কর ঘটনা আছে, পাঠিয়ে দিন ভূত FM@radio40.fm। আমি দেখতে পাচ্ছি যে নামের মধ্যে শুধুমাত্র এখানে এখানে অনেক নাম দেখতে পাচ্ছি। মিঠু রিজভি, আচ্ছা আমাদের হ্যাপি SMS করেছেন এখানে। হাফিজ মোহাম্মদ আমাদের SMS করেছেন, অনেক ভয়ের। আচ্ছা এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি এখানে ফাহাদ খান বাড্ডা থেকে, পারফেক্ট হচ্ছে প্রোগ্রাম যেটা লিখেছেন। আমাদেরকে বরিশাল থেকে সাহেবুন SMS করেছেন, সালাম নিবেন লিখেছেন রায়হান। এছাড়াও আমাদের দেখতে পাচ্ছি যে SMS করেছেন, আমি পড়ার আগে চলে যাচ্ছে অনেক SMS গুলো। আচ্ছা মাহাথির আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন কৌশিকদার স্টোরিটা জাস্ট অসাম, খুব ভালো লাগলো, এরকম স্টোরি আরো শুনতে চাই। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি অর্ণব রয়, আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি জারিফ, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি ফরমান স্কাটন থেকে, এবং আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি হৃদয়। SMS করেছেন আমাদেরকে রংপুর বয় সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন 40 FORTI 40 স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সো আমাদের সাথে থাকুন, স্টে টিউন টু রেডিও 40 and don't stop. Tonight comes alive with Grammy. আমি শারীরিক খুলনা থেকে। আর আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি এটা আমার বাবার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনাটা বেশ আগে। আমার বাবা তখন কাস্টম ইন্সপেক্টর ছিলেন, ওনার পোস্টিং ছিল বেনাপোলে। তো বাবার ডিউটি সেদিন রাতে বেনাপোল চেকপোস্টে পড়ে। তো উনি রাতে খাবার খেয়ে চেকপোস্টের উদ্দেশ্যে বেরিয়ে গেছেন। তখন সময়টা 9:30-10টা থেকে এরকম একটা সময় হবে। তো সেই সময় দেখা যেত কি রাস্তায় তেমন লোকজন থাকতো না। তো আর চেকপোস্টের যে রোডটা ছিল সেটা এমন একটা জায়গাটা ছিল যে মানে রোডটার চারিপাশে শুধু মাঠ আর মাঠ ছিল, এরকম একটা অবস্থা ছিল। তো যাই হোক বাবা যাচ্ছেন, যেতে পথে দেখছেন যে একজন মহিলা রাস্তার মাঝ দিয়ে হেঁটে যাচ্ছেন। মহিলাটা বেশ লম্বা, চিকন, এবং তার মাথার ঘোমটাটা বেশ নিচু করে টেনে দেওয়া।
সে একাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তো বাবা দেখে সন্দেহ হলো, কারণ সে সময় দেখা যেত কি যে অনেক মহিলারাই ছিলেন যারা পাসপোর্ট ছাড়াই ইন্ডিয়া থেকে অনেক জিনিসপত্র নিয়ে আসতেন চুরি করে এই দেশে। তো বাবা ভেবেছিলেন ইনি মনে হয় ওনাদেরই কেউ হবে হয়তো, এই কারণে ওনাকে পিছন থেকে ডেকেছিলেন। কয়েকবার ডাক দিলেন, তো উনি কিছুতেই দাঁড়াচ্ছিলেন, উনি হেঁটে চলে যান। আমাকে আমি ডাকছি, তুমি কি শুনতে পাচ্ছ না? তখন মহিলাটা একটু থেমে গিয়ে পিছনে না তাকিয়ে বাবাকে উত্তর দিলেন যে হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, কিন্তু তুমি যেটা ভাবছো আমি সেটা নই। তো বাবা তখন রেগে গিয়ে বলে যে তুমি কে বা কি সেটাই তো আমি জানতে চাচ্ছি, তুমি দাঁড়াও, দাঁড়িয়ে আমার সাথে কথা বলো। আহমেদ খুব অসুস্থ, আমি তাকে দেখতে গিয়েছিলাম। বাবার নামটা শুনে ভীষণ ভয় পেয়ে যায়। তখন উনি ওনাকে জিজ্ঞেস করে কোন আলী আহমেদ। তো উনি বলেন যে বেলগাছের নিচে যে যার ঘর, আমি তাকে দেখতে গিয়েছিলাম। তখন বাবা তো আরো বেশি ভয় পেয়ে যান, এরপর ওনাকে আর কোনো প্রশ্ন করেন না। বাবা দেখেন যে উনি আর কিছু থেকে মাঠের নিচে দিকে হেঁটে চলে গেলেন, রাস্তা থেকে নিচের মধ্যে হেঁটে চলে গেলেন। আমার বাবা খুব ভয় পেয়ে গেলেন, কারণ আলী আহমেদ আমার বাবার নাম ছিল। আর উনি যে বেলগাছের নিচে বাড়িটার কথা বলেছেন, সেটা সে সময় কাস্টম কলোনিতে আমার বাবার যে বাসাটা ছিল, সেই বাসার উপরে একটা বড় বেলগাছ ছিল। তো সেই বাড়িটাকে সবাই বেলগাছের নিচে বললেই সবাই চিনতো এক নামে, যে আলী আহমেদের বাসা, এবং বেলগাছটা পড়লেই সবাই বুঝতে পারতো। তো এটা বলাতে তো বাবা আরো বেশি ভয় পেয়ে যায়। এবার বাবা এসে চেকপোস্টে গিয়ে অনেক আঙ্কেলদের সাথে কাহিনীটা বলেন যে ওনার সাথে কি ঘটে গেছে। এটা বলার পরে উনি খুব ভয় পায়। তারপর উনি ওখানে আর বেশি সময় থাকতে পারেন না। একজন পেপাইকে নিয়ে বাবা বাসায় ফিরে আসেন। এরপর সকালে বাবা আম্মা বাসায় ছিলেন না, বাবা আম্মাকে নেওয়ার জন্য ঝিনাইদহ চলে আসেন। ঝিনাইদহ এসে আম্মাকে তেমন কিছুই বলেন না, কারণ বললে আম্মা ভয় পেতে পারে, যার কারণে আম্মাকে কিছুই উনি বলেন না। এরপর দুপুরে যখন বাবা শাওয়ার নিতে নিয়ে যখন ওয়াশরুম থেকে ফিরে আসেন, আম্মা তখন খেয়াল করেন বাবার সারা গায়ে পিম্পলস এর মতো কি জানি একটা হয়েছে, সেটাতে সারা গা ভরে গেছে। মা জিজ্ঞেস করে বাবাকে যে তোমার গায়ে এগুলো কি হয়েছে। তো উনি দেখে খুব অবাক হয়ে যায় এবং বলে যে কিছুক্ষণ আগেও আমি দেখেছি এরকম কিছু তোমার গায়ে ছিল না। এরপর নানা নানকে আম্মা ডাকেন, তারপর ওরা দেখে বলেন যে এগুলা পক্স, ওনার পুরা বডিতে পক্সে ভরে গেছে। তো এরপরে বাবা গত রাতে ঘটে যাওয়া যে ঘটনাটা, সেটা সবাইকে খুলে বলে। বলার পর আমার নানি বলেন যে তুমি কাল রাতে যার সাথে কথা বলেছিলে ওটা কোনো মানুষ ছিল না, আর তুমি তাকে পিছন থেকে ডেকেছিলে বলে উনি এই রোগটা তোমাকে দিয়ে গেছেন। এরপর বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়েন, অনেক কষ্ট পান, এবং অনেক দিন পর্যন্ত এই অবস্থায় তিনি ছিলেন, অনেক অসুস্থ ছিলেন। এরপর বাবা সুস্থ হয়ে গেলেও বাবা কখনোই এই ঘটনাটা ভুলতে পারেননি। এটাই ছিল আমার বাবার সাথে। তোমার রেডিও 58.2 FM এবং ভূত FM চলছে। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা নতুন অতিথি কিছু জয়েন করেছেন আমাদের সাথে এই মুহূর্তে। আপনাদের অনেক এসএমএস দেখতে পাচ্ছি এবং সেই এসএমএস গুলো নিয়ে একটু পরে আসছি। তার আগে চলে যাই আমরা আমাদের প্রথম অতিথির কাছে, এবং আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনাটা শুরু করুন। হাই লিসেনার্স, আমি মারুফ শুভ, মিরপুর থেকে এসেছি। জি, আপনার ঘটনাটা বলেন প্লিজ। আমি এখন আপনাদের সাথে যে স্টোরিটা শেয়ার করব, এটা আমার চাচার সাথে ঘটে যাওয়া তার লাইফে একটা ভয়ানক ঘটনা। তার এজ তখন ছিল 24। সে তার ফ্রেন্ডের বোনের বিয়ে খেয়ে বাসায় ফিরছিল। তখন রাত প্রায় 12:30 একটার মতো বেজেছিল। অনেক রাত হয়ে যাওয়ার কারণে সে কোনো গাড়ি পাচ্ছিল না। তাই সে পুরান ঢাকার ওয়াই থেকে হাঁটা শুরু করলো। পুরান ঢাকার বলদা গার্ডেনের সামনে খ্রিস্টানদের একটা পুরান গ্রেভইয়ার্ড আছে, আর সেই গ্রেভইয়ার্ডটার ওয়ালটা তখন বেশি একটা উঁচু ছিল না, বাইরে দিয়ে পুরো গ্রেভইয়ার্ডটা দেখা যেত। আমার চাচা যখন সেই গ্রেভইয়ার্ডের সামনে দিয়ে ক্রস করছিল, সে দেখলো যে কিছু লোক একটা কবরের সামনে দাঁড়িয়ে আছে। তারপর কিছুক্ষণ পর পুরো গ্রেভইয়ার্ডটা থেকে কান্নার আওয়াজ আসা শুরু করলো, আর সেই কান্নার আওয়াজটা একটা বাচ্চার আওয়াজের মতো ছিল। তারপর তার কিছুক্ষণ পর সে মানে যেই রোডে দাঁড়িয়ে ছিল সেই রোড দিয়ে একটা ভ্যান গাড়ি ক্রস করলো। যেই ভ্যান গাড়িটা মানে ক্রস করার সাথে সাথেই মানে সে তারপর সে আর সেই লোকগুলোকে দেখলো না।
আর কান্নার আওয়াজও ছিল না। তারপর সে একটা জিনিস খেয়াল করলো যে একটা মানে শ্যাডো টাইপের খুব ফাস্ট রান করলো একটা ক্রস ছাড়া কবরের দিকে। তা এটা দেখে সে খুব ভয় পেয়ে গেল আর দৌড়াতে শুরু করলো। সে তার বাসার পথ হারিয়ে ফেলেছিল। সে টোটালি বাসার পথ হারিয়ে ফেলেছিল। সে সারা রাত বাইরে ছিল, সে বাসায় যেতে পারেনি। ভোরবেলা সে বুঝতে পারলো যে সে একই জায়গায় ঘুরছিল। তারপর সে বাসায় যায়। তারপর তার এই স্টোরিটা তার ফ্রেন্ডের সাথে শেয়ার করে। তারা সবাই আবার সেই গ্রেভিয়ারটার সামনে যেতে যায়। ফার্স্টের দিন কিছু হয় না, সেকেন্ড দিনও কিছু হয় না। তারপর তারা 4 দিন পর আবার যায়। এবার গিয়ে তারা মানে সেম সেই কান্নার আওয়াজটা শুনতে পায়, যে আওয়াজটা ছিল একটা বাচ্চার কান্নার আওয়াজের মতো। তারপর তারা অনেক ভয় পেয়ে যায়, তারপর চলে আসে। তারপর আমার চাচার সাথে শুরু হয়ে যায় ভয়ানক ঘটনা। সে ফিল করা শুরু করলো যে তার চারপাশে কিছু বিচরণ করছে। একদিন রাতে একটা খারাপ স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। সে দেখে যে একটা লাশ পড়ে আছে আর কিছু মহিলা সেই লাশের পাশে খুব কাঁদছে। এটা দেখার পর তার ঘুম ভেঙে যায়। তারপর সে তার রুমে দেখতে পায় যে একটা শ্যাডো টাইপের হাঁটাচলা করছে। তারপর সেই শ্যাডোটা আস্তে আস্তে ছোট হয়ে সেই জানালা দিয়ে বের হয়ে যায়। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমরা কিছু SMS এ যাবো এবং তারপরে আমরা চলে আসবো আমাদের আরো একজন অতিথি এখানে উপস্থিত আছেন তার কাছে। আমি যাচ্ছি জসিম আমাদের এসএমএস করছেন আমাদেরকে ঢাকা থেকে। সুমনা অনেকদিন পর তিনি শুনছেন, ওয়েলকাম ব্যাক। আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাবো। নাহিদুল হাসান মৌলভীবাজার থেকে আমাদের এসএমএস করছেন আমাদেরকে RS রিফাত। রাজু আমাদের নাকালপাড়া থেকে এসএমএস করছেন, তিনি রায়হান কায়ুম, তারা সবাই একসাথে শুনছেন। সিলেট থেকে নূর মোহাম্মদ এসএমএস করছেন, আজকে সপ্তাহে ঘটনা পাঠাবো, ইমেল অ্যাড্রেসটা একটু বলবেন প্লিজ। আমি অনেকবার বলছি, তারপরে আরেকবার আপনার জন্য বলে দিচ্ছি, bhutfm@radiofurti.fm, which is BHWTFM@RADIOFORTI.FM। সাজ্জাদ পাভেল বরিশাল থেকে আমাদের এসএমএস করেছেন, অনেকদিন পরে তিনি বলছেন যে ডাবল ডোজ ভালো লাগছে। জুনায়েদ রহমান আমাদের এসএমএস করেছেন, জুনায়েদ রহমান শান্ত। এছাড়া আমাদের এসএমএস করেছেন আদনান কলাবাগান থেকে। সাব্বির আমাদের এসএমএস করেছেন খুলনা থেকে। মাঝার সিলেট থেকে আমাদের এসএমএস করেছেন, তার কাছে কিছু ঘটনা আছে উইথ ভিডিওস। সো তিনি কিভাবে পাঠাবেন, সবাই যেভাবে পাঠাচ্ছে আপনি ইমেল করে দিন আমাদেরকে প্লিজ। আমাদের ইমেল অ্যাড্রেসটা আমি একটু আগেও জানিয়ে দিয়েছি। প্রিন্স আমাদের এসএমএস করেছেন কচুক্ষেত থেকে, মাত্র তিনি আমাদের সাথে জয়েন করলেন। আলম আমাদের এসএমএস করেছেন গাজীপুর থেকে। অনেক বরিশাল থেকে আমাদের এসএমএস করেছেন, তিনি এবং তার ওয়াইফ মোমো একসাথে ভূতে ফ্যান শুনছেন। রোমান খান আমাদের এসএমএস করছেন আমাদেরকে রংপুর বয়। এসএমএস করছেন আমাদেরকে 40 MB শাওন খান। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন মিতু রিজভি, আমাদের এসএমএস করেছেন অমিল। সাকিব গাজীপুর থেকে আমাদের এসএমএস করেছেন, এবং তিনি বলছেন তার কাছে রেকর্ডেড যে সমস্ত স্টোরি থাকে সেই স্টোরিগুলো বেশি ভয় লাগে, অর্থাৎ আমরা যেগুলো বাইরে থেকে পাই আর কি। রাজীব আমাদের রামপুরা থেকে এসএমএস করেছেন, এবং আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি রিদিকা। আজকের এপিসোডটা অসাম হচ্ছে লিখেছেন সাদ্দাম জুই। আমাদের এসএমএস করেছেন আমাদেরকে মাসুদ বরিশাল থেকে। এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি রোমান খান। আমাদের এসএমএস করেছেন আরো অনেকেই। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। সোহান আরিফ আমাদের এসএমএস এখানে কমেন্ট করেছেন, ফেসবুকে দেখতে পাচ্ছি কমেন্ট করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি বৃষ্টি ভেজা আলামিন আমাদেরকে এছাড়াও কমেন্ট করেছেন, এখানে দেখতে পাচ্ছি গোলাম সরোয়ার রবিন। অনেকদিন পর তারা শুনছেন, এখানে আপনারা কমেন্টগুলো পড়ে ফেলতে পারেন, আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করছেন। আরিফা আখতার পড়শি আমাদের কমেন্ট করেছেন, এখানে ভূত এফএম রক্স। রাব্বি দা উলফম্যান আমাদের এসএমএস করেছেন, এখানে কমেন্ট করেছেন। নীল অপরাজিতা আমাদের কমেন্ট করেছেন, এখানে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি ভূতের ডাক্তার নিয়ল, এবং এছাড়াও আমাদের কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি MD আরিফ বিল্লা। এছাড়াও আমাদের সৌরভ কমেন্ট করেছেন এখানে। এছাড়াও রয়েছেন যারা যারা এখানে জয়েন করেছেন দেখতে পাচ্ছি AR রাফি, মহিউদ্দিন রুবেল, মেহেদি বাঙালি আমাদের এছাড়াও এখানে জয়েন করেছেন দেখতে পাচ্ছি আমাদেরকে AR রাফ, আচ্ছা আমাদের নিঃস্ব জহর। এছাড়াও তাবাসসুম জামান বন্যা, সৈয়ব হাসান আমাদের এছাড়াও করেছেন, সোনিয়া আখতার তুলি সহ আরো অনেকে। আপনি যদি কমেন্ট করতে চান, আমাদের পোস্টটিতে লাইক দিতে চান, তাহলে চলে যান www.facebook
facebook.com/radio ফুর্তি। এছাড়া আমাদেরকে আবু হুরায়রা রাসেল কমেন্ট করে লিখেছেন যে আই লাইক মোস্ট আচ্ছা গ্রেভিয়ার্ডের স্টোরিজ তিনি অনেক বেশি পছন্দ করেন। এছাড়াও জুবায়ের হ্যারিস বলেছেন মাসুম ভাই থ্যাঙ্কস আপনার হরিবল মিউজিকের জন্য। শরীফ হুসাইন আমাদের বলেছেন যে আমাদের বাসার সাথে ওয়ারি গ্রেভিয়ার্ড, তাহলে তো আপনি একদম আপনার ঘটনা আপনার হাতের কাছে আছে, নিশ্চয়ই ওখানে গেলে আপনি কিছু ঘটনা কালেক্ট করতে পারবেন। আপনি চাইলে আপনার মোবাইল দিয়ে সেগুলো রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। এবং আমাদেরকে এছাড়াও আরো অনেকেই এখানে কিন্তু দেখছি যে বিভিন্ন কমেন্ট করছেন, বিভিন্ন পোস্ট পাঠাচ্ছেন। এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে বদরুজ্জামান বিপ্লব লিখেছেন একটু একটু ভয় পাচ্ছি কিন্তু স্টোরি গুলো ভালো লাগছে। এবং আমাদেরকে মেঘলা বলেছেন দ্য নাইট কামস লাইভ উইথ গ্রামীণ ফোন, কৌশিক ভাই, বাবু ভাই, মাসুম ভাই। অলরাইট, আপনিও কিন্তু কমেন্ট করে ফেলতে পারেন। আমি আবারও ফিরে আসবো ফেসবুকে, আবারও ফিরে আসবো SMS এ। আপাতত একটা ঘটনায় চলে যাই। আমাদের সাথে নতুন একজন জয়েন করেছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন। হ্যালো লিসনার্স, আমি ইউসুফ সাদি, ফার্মগেট থেকে এসেছি। ওকে, আমরা ঘটনায় চলে যাই। ভাইয়া কোনটা বলবো? আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন সেটাই বলবেন। আচ্ছা, অ্যাকচুয়ালি আমার প্যারেন্টস এখন সাতক্ষীরায় আছে। তো বাসাটা হচ্ছে 3 তলা। তো ওইখানে হচ্ছে গিয়ে আমরা যখন প্রথম উঠি দেখছি যে প্রত্যেকটা রুমের দরজার উপরে হচ্ছে কাগজে লেখা কিছু আরবি শব্দ ঘরের মতন করা। তো আমি আমার আম্মুকে জিজ্ঞেস করলাম যে আম্মু এটা হচ্ছে কিসের জন্য? তো আম্মু বললো যে আমি তো জানি না, বাড়িওয়ালাকে জিজ্ঞেস করতে হবে। তো বেশ কিছুদিন গেল, তো আমি আমার দরজার উপরে যে কাগজটা ছিল সেটা ছিঁড়ে ফেলেছিলাম কোনো একটা কারণে। তো তারপর থেকেই স্টার্ট হয় ঘটনা। পরের ঘটনা, আমার আব্বু আম্মু দুজনই বাসায় ছিল না, গ্রামের বাড়ি গিয়েছিল। তো আমার ফ্রেন্ড তাওহিদ আমার বাসায় এসেছিল। তো রাতের বেলা আমার সাথেই থাকবে, যেহেতু একা থাকবে আমি, সেহেতু ও আমার সাথে থাকতে এসেছিল। তো রাতে আমরা আড্ডা টাড্ডা দিতে দিতে প্রায় 1টা-1:30 বেজে গিয়েছে। তখন হচ্ছে গিয়া খাওয়া দাওয়া করে আমরা জাস্ট শুতে গেলে তখন কারেন্ট গিয়েছে। তো আমি মাত্র হচ্ছে গিয়ে শুয়েছি আর ও হচ্ছে গিয়া বারান্দায় গিয়েছে। তার আগে বারান্দার বর্ণনাটা দিয়ে নিই। ওটা হচ্ছে আমার রুমের সাথে অ্যাটাচড একদম। বারান্দার সাথে একটা বাথরুম আছে, ওখানে জাস্ট বাথ, ওটা কোনো দরজা নেই। আর এই পাশে হচ্ছে গিয়ে কিছু কবুতর রাখা থাকে। তো ওইখানে হচ্ছে গিয়ে যে এখানে বাথ, ওইখানে বসে গল্প করছে, ফোনে কথা বলছে। তো আমি শুয়ে আছি, তো কিছুক্ষণ পর তখন কারেন্ট ছিল না। আর আমি হঠাৎ একটা সাউন্ড শুনলাম যে কিছু একটা ডুব করে পড়লো। তো আমি ভাবলাম যে ও হয়তো ওর গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া টগড়া করে আর কি কিছু একটা করেছে। তো আমি দেখতে যাব, তখন দরজা যখন খুললাম তখন দেখি যে ও কথা কথা বলার সময় মানুষ যেভাবে ফোন নিয়ে রাখে ওইভাবেই আছে, বাট ফোনটা হাতে নেই, ফোনটা নিচে পড়ে গেছে, সেটারই সাউন্ড হয়েছিল। আর ও দেখি যে সামনে তাকিয়ে আছে, যেদিকে কবুতরের ইয়েগুলো রাখা, ঘরটা রাখা। তো আমি ওদিকে তাকালাম, তাকিয়ে দেখি 1 থেকে 1.5 ফিট মতন একটা কিছু, ধবধবে সাদা। আর নিউবর্ন বেবিরা জন্মালে ধবধবে সাদা হলে যেমন ওদের শিরা বোঝা যায় উপর থেকে, ওরকম বোঝা যাচ্ছে। জ্যোৎস্না রাত ছিল, ওই জন্য মোটামুটি ক্লিয়ার ছিল যতটুকু দেখেছি। আর চোখগুলো অনেক বড় বড় ছিল, চোখের কোনো পাতা ছিল না। তো আমি যখন দেখলাম, আমার ফার্স্ট রিয়াকশন ছিল হচ্ছে কি, মানুষ বিড়াল টিড়াল দেখলে যেমন করে তাড়া করে ওরকম আমি তাড়া করতে গেছি, বাট ও একদম স্টিল দাঁড়িয়ে আছে এবং আমার দিকে তাকিয়ে আছে। এভাবে কয়েক সেকেন্ড গেল, তারপরে তখন কারেন্ট চলে এসেছিল এবং ওই জিনিসটা জাস্ট জিনিস হয়ে গেছে। তো আমি আর তহিদ বেশ কিছুক্ষণ ভয় পেয়েছিলাম, অনেক ভয় পেয়েছিলাম জিনিসটা দেখে যে একটা ওয়ার্ড জিনিস। আর তার বেশ কিছুদিন আগে থেকেই হচ্ছে কি আমাদের কবুতর চুরি হচ্ছিল, খুব চুরি হচ্ছিল। কি হচ্ছিল, শোয়ার আগে আব্বু আম্মু কবুতরের খুব সুন্দর করে দরজা টরজা লাগিয়ে দেয়। সকালবেলা উঠে দেখে সবই ঠিক আছে, বাট কবুতর নেই ভিতর থেকে, দরজা ঠিকই লাগানো। তো এইভাবে হচ্ছে গিয়ে তখন আম্মুকে বলিস ব্যাপারটা, আম্মু বলে দূর কি বলছিস, দুজন ভুল দেখছিস মনে হয়। আমি বললাম দুইজনই দেখছি, ভুল কিভাবে দেখি। তারপর আম্মু কিছু কেয়ার করেনি। তো কিছুদিন আগে আমি যখন বাসায় গেলাম তখন সেম জিনিসটা হয়েছে আমার সাথে। ওটা হচ্ছে গিয়ে আমি ঘুমিয়ে আছি, তো তখনও কারেন্ট গিয়েছিল। হ্যাঁ কারেন্টই গিয়েছিল। তো আমি শুয়ে আছি, তো হঠাৎ করে দেখলাম যে আমার বারান্দার যে দরজাটা হচ্ছে প্লাস্টিকের দরজা, আর একটা যে প্লাস্টিকের দরজাগুলো থাকে ওগুলো, তো ওটা হচ্ছে খোলা ছিল, গরমকাল, জানলা দরজা সব খোলা। তো ওটা বাতাসে বারবার বন্ধ হয়ে যায়, আবার খুলে যায় এরকম। তো বন্ধ হয়ে গেছিল, তো দেখলাম যে খুলে গিয়েছে, ভালো কথা, বাইরে থেকে হালকা লাইট আসতেছে। তো দেখলাম যে একটা ছায়া, বেশ বড় একটা ছায়া দেখা যাচ্ছে। তারপরে আমি ভয় পেয়ে উঠে বসে দেখি যে সেখানে আর কিছুই নেই। আমি ভাবলাম হয়তো ভুল দেখছি। তো আবার সে জাস্ট সাইডটা ফিরছে, দেখি যে পাশে একটা জানলা ছিল, ওটা গ্রিলের এই পাশে আমার বিছানার উপর দাঁড়িয়ে আছে জিনিসটা, আমার দিকে তাকিয়ে আছে। তো আমি বেশ ভয় পেলাম জিনিসটা দেখে। তো ভয় পেয়ে আমি
লাফ দিয়ে হচ্ছে গিয়ে উঠে বসতে গিয়ে আমি পড়ে গিয়েছি, এই সাইডে বিছানার সাইডে পড়ে গিয়েছি। তো তখন জিনিসটা দেখলাম আমার দিকে এগিয়ে আসতেছে, হেঁটে হেঁটে এগিয়ে আসতেছে। তো তখন আমি চিৎকার চেঁচামেচি করলাম, আম্মুকে ডাকলাম, আব্বুকে ডাকলাম। তো প্রথম কিছুক্ষণ আব্বু আম্মু কিছুই শুনিনি। আমি তখন যে কি হয়েছিল, সেন্সলেসই হয়ে গেছিলাম না কি হয়েছিল জানি না। আব্বু আম্মু এসে আমাকে পরে তুলে বললো কি হয়েছে, আমি সব বললাম। তারপর আম্মু দোয়া দরুদ পরে ফুটো দিয়ে দিল। ঠিক আছে, পরে হচ্ছে গিয়ে আম্মুকে যখন বললাম, আম্মু বাড়িওয়ালাকে জিজ্ঞেস করেছিল যে কি, তো বাড়িওয়ালা বলেছিল যে বাসাটা একটা প্রবলেম ছিল, সেজন্য বাঁধানো ছিল প্রত্যেকটা ঘর। তো উপরে যে কাগজটা ছিল এটা হচ্ছে সেজন্যই ছিল, আমি যে ছিঁড়ে ফেলেছি সেজন্য এই প্রবলেম হয়েছে। আহ, তারপরে হচ্ছে গিয়ে আবার হুজুর টুজুর ডেকে আবার এটা করা হয়েছে। তো তারপরে আমি জানি না আর কিছু হয়েছে কিনা, এখনো বাসায় যাওয়া হয়নি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী ঘটনায় চলে যাব, পরবর্তী অতিথির কাছে। এবং আপনি শুরুতেই আমি একটু প্লিজ জানতে চাচ্ছি যে আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার নামটা, তারপর আমরা আপনার ঘটনায় চলে যাব। জি, আমার নাম আরাফাত হোসেন মোহাম্মদ এবং আমি ইস্করম থেকে এসেছি। জি, আপনার ঘটনাটা শুরু। কোনটা বলবো? আপনাকে মনে হয় এটা বলেছিলাম যে কোনটা বলতে হবে। জি, আমার মার সাথে যাচ্ছে। আমরা সেঞ্চুরিতে হয়ে থাকি ইস্কটনে। তো ওখানে ফার্স্টে আমরা যখন গেলাম, তো তখনই আমি মানে ফার্স্ট টাইম এইসব নিয়ে অত একটা করতাম না। তো তখন আমার আম্মু একটু নামাজি আর কি, সে অনেক রাত করে নামাজ পড়তো। তো তাহাজ্জুদের নামাজ যখন পড়তো, তো আম্মু প্রায় আমার সে বলতো যে তার অনেক প্রবলেম হয় আর কি। তো সে যখন সালাম ফেরাতে যায় তখন সে সালাম ফেরাতে পারে না, অথবা তার ফিল হয় যে আশপাশে কেউ আসে আর কি, তো তাকে বাধা দিচ্ছে, সে সে সূরা ভুলে যাচ্ছে, এরকম এরকম। তো আমি কিছুটা বিশ্বাস করি আবার কিছুটা না। তো অনেকদিন পর একদিন রাতে ঘুমাচ্ছিলাম, তো হঠাৎ করে আম্মু চিৎকার শুনি। তো চিৎকার শুনে আমরা সবাই যাই আর কি, দেখে আব্বু মাথায় হাত দিচ্ছে। তো পানি টানি খাওয়ালাম, আম্মু তখন কিছু বলতে পারছিল না। তো পরে যখন আম্মুকে জিজ্ঞাসা করি সকালবেলা, তখন আম্মু ঘটনা শেয়ার করে আমার সাথে। তো বলে যে আম্মু ঘুমাচ্ছিল, তখন রাতের বেলা আম্মু ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে যায় এই কারণেই আম্মু বুঝতে পারে যে আম্মুর পাশে কেউ দাঁড়িয়ে ছিল। তো তখন আম্মু যখন এটা ফিল করতে পারে, তখন সে চোখ খোলার পরে সে একটা ফিজিক দেখতে পায়। তো দেখার পরে যখনই ইনস্ট্যান্ট দেখার সাথে সাথেই এটা আম্মুর উপর থেকে চলে যায়। তো যখন পাস করে, তো তখন লোমস একটা তার মানে স্পর্শ পায় আম্মু। তো আমি আগে এটা জানতাম না যে জিন আর কি, এরকম অনেকের কাছে শুনেছি। তো আম্মু যখন এটা আমি বললো, তখন আমি বাড়িতে কনফার্ম হলাম যে হ্যাঁ, হয়তো এরকম কিছুই। তো তারপর থেকে আমাদের বাসায় আরো এরকম অনেক কিছু শুরু হয়, যেমন তার মানে আমি আর আম্মু, আমার আম্মু একই রকম দেখেছি যে গ্লাস নিচ থেকে মুভ করছে। তো তারপর আমাদের বাসায় রাতে 3টা 4টা, যখন অনেক বেশি টাইম সজাগ থাকতাম, তো 3টা 4টার দিকে আমাদের বাসায় 3বার নক করতো, 3বার 4বার এরকম নক করতো। তো আমি আম্মুকে ডাকতাম, আম্মু বলতো যে খুলো না দরজা। তো তারপর আম্মু আমার নাম নিয়ে ডাক দিত, আমি যেতাম, গিয়ে দেখতাম যে আম্মুকে বলতাম তুমি আমাকে দেখেছো? তো আম্মু বলতো যে না, আমি তো ডাকিনি। তো এরকম টাইপের। তো এই ছিল ঘটনা ভাইয়া। আরো একটা ঘটনা আছে, ওটা কি বলবো নাকি? না, ওটা আমরা পরে শুনছি। আমরা আপাতত আমরা অন্য একটা ঘটনায় চলে যাই। আমাদের কাছে একটা ঘটনা আছে যেটা আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন। আমি জানি না যে ঘটনাটা কিভাবে আপনারা মানে আমি জানি না আপনাদের কেমন লাগবে। আমি জাস্ট পড়ে শোনাচ্ছি ঘটনাটি। এবং এই আজকে তো একটাও আমরা পড়ি নাই, কোনো কাহিনী পড়ার সময়ও পাই নাই। তো এটা আছে, এটা পড়ে ফেলি। এবং অনেক SMS পাচ্ছি, দেখতে পাচ্ছি যে বাবু ভাই এবং কৌশিকদার প্রশংসা দিয়ে একদম মানে ভরা আপনাদের সবকিছু। সো আমরা কৌশিকের সাথে আমি এমনিতে কথা বলেছি, আবারও দরকার হলে বলবো, যত তাড়াতাড়ি সম্ভব আমরা কৌশিকদাকে আবারও নিয়ে আসবো এবং তিনিও নিশ্চয়ই আপনাদেরকে আপডেটস গুলো দিবেন। সো তিনি আসবেন আগামী সপ্তাহে, আপনারা বাবু ভাইকে আবার পাবেন, এই বিষয়টা আমি মোটামুটি নিশ্চিত করতে পারি। আর কৌশিকদাকে দেখি, দেখা যাক কিভাবে মানে কিছু হয় কিনা। আমরা সরাসরি ঘটনায় চলে যাই এই মুহূর্তে। ঠিক আমার কাছে যে ঘটনাটি হচ্ছে, যেভাবে তিনি লিখে পাঠাচ্ছেন সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন, কারণ আপনি তো সবসময় ভালোর দলে। আমার নাম মোহাম্মদ সোহাগ মল্লিক। আমি চট্টগ্রামের কর্ণফুলী একটা জায়গায় তিনি চাকরি করেন। যাই হোক, আমি আজকে এমন একটি ঘটনা শেয়ার করব যেটার সঠিক উত্তর আমি নিজেও জানি না। যদি আপনারা কেউ এর উত্তর জানেন তাহলে দয়া করে আমাকে জানাবেন। আচ্ছা, আপনাদের বিশ্বাসযোগ্যতার জন্য মানে বিশ্বাসের জন্য আমি বলে দিচ্ছি, কর্ণফুলী ওয়াটার সাপ্লাই প্রজেক্টে তিনি কাজ করেন। ওকে, যাই হোক, আমি ঘটনায় চলে যাই। ঘটনাটি আজ থেকে 2 বছর আগে আমার এক খুব কাছের বন্ধুর সাথে ঘটেছে। ওর গ্রামের বাড়ি বরিশাল শহরে। প্রথমে আমি ওর বাসার একটু বর্ণনা দিয়ে নিই, কারণ ঘটনাটা ওর বাসা জড়িয়ে। ওর বাসাটা ছিল একতলা বিল্ডিং এবং বিল্ডিং এর ওপরে ছিল ছাদ। আমার বন্ধুর অভ্যাস ছিল রাত 12টা পর্যন্ত লেখাপড়া করা।
তো ওর অভ্যেস মতো পড়াশোনা শেষ করে রাতে শুতে গেল। ও ঘুমানোর জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু ওর কিছুতেই ঘুম আসছিল না। অনেক চেষ্টা করার পরে ওর চোখে হালকা ঘুম আসলো, কিন্তু ওর তখনও হুঁশ ছিল। কিছুক্ষণ পরে ও ওর পায়ে বাতাস অনুভব করলো, কিন্তু সেটা ঠিক পাত্তা দিল না। কিন্তু ও হালকা ঘুমের ঘোরেই অনুভব করলো বাতাসের তীব্রতা আস্তে আস্তে বাড়ছে। ও ওর মনের ভেতর একটা অজানা কৌতূহল নিয়ে ওর চোখ খুললো। চোখ খোলার পরে ও যা দেখলো তাতে কি করবে ভেবে পাচ্ছিল না। ও দেখলো যে ওর পা বিছানা থেকে 5 হাত দূরে জানালা থেকে ঝুলছে, এবং ওর পায়ের সাথে অস্পষ্ট কিছু একটা ঝুলছে, এবং ওর পায়ে খুব ব্যথা অনুভব করছে। ও কিছুই করতে পারছিল না। ও অনেক চেষ্টা করলো শব্দ করার জন্য, কিন্তু মুখ দিয়ে একটাও শব্দ বের হলো না। ও শুধু তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার ছিল না। ও শুধু দেখতে পেল যে ওর সাথে কি হচ্ছে। প্রায় 5 মিনিট পর্যন্ত এই অস্পষ্ট জিনিসটি জানালা থেকে পায়ের সাথে ঝুলেছিল। 5 মিনিট পরে যেটা ঘটলো সেটা আরো ভয়ঙ্কর। সে দেখলো ওই অস্পষ্ট জিনিসটি পায়ের আঙুলগুলো চাবাতে শুরু করলো। ও তখন ওর পায়ে আরো বেশি ব্যথা অনুভব করলো। হঠাৎ করে ওর মুখ থেকে একটা শব্দ বের হলো, এবং শব্দটা অনেক জোরে বের হলো। শব্দটা ছিল মা। এই শব্দ বের হওয়ার পরে সে বেহুশ হয়ে গেল, এবং যখন হুঁশ এলো তখন সে দেখলো যে ওর পায়ের বিভিন্ন জায়গায় কাটা দাগ, এবং সেই কাটা জায়গাগুলো থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হচ্ছে। সবচেয়ে দুঃখের বিষয় হলো যে পায়ের একটা আঙুলের অস্তিত্ব সে আর খুঁজে পেল না। সে অবস্থায়, অনেক খারাপ অবস্থায়, ওকে কাছের একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরের দিন ওর বাবা, ওর মা ওর জানালার নিচে গিয়ে খোঁজ করলো, এবং সেই কাটা আঙুলটা পাওয়া যায় কিনা সেটা দেখতে। এবং বাবা মা মনে করেছিল যে এটা হয়তো বা চোর অথবা ডাকাতের কাজ, কিন্তু বাবা মা আঙুল তো দূরের কথা, মাটিতে এক ফোঁটা রক্তও খুঁজে পেল না। 12 ঘন্টা পরে যখন ও একটু সুস্থ হলো, তখন বাবা মায়ের কাছে সমস্ত ঘটনা খুলে বলল। সমস্ত ঘটনা শুনে বাবা মা অনেক অবাক হলো এবং অনেক কষ্ট পেল। আমি প্রায় 2 মাস পূর্বে আমার বাড়ি গিয়েছিলাম। তখন ওর সাথে আমার দেখা হয়, এবং আমার সঙ্গে অনেক কথা হয়। এক পর্যায়ে আমার চোখ ওর পায়ের দিকে যায়। তখনই দেখলাম যে পায়ের একটা আঙুল নেই। এর কারণ জানতে চাইলে ও কোনো উত্তর দিল না। যখন আমার মনে অনেক কৌতূহল কাজ করতে লাগলো তখন, এবং এক পর্যায়ে অনেক অনুরোধ করার পরে সে আমাকে আমার ঘটনাটা শেয়ার করলো। আমার হাতে সময় না থাকার কারণে এতদিন আমি ঘটনাটা শেয়ার করতে পারিনি। আজকে সময় হলো তাই লিখলাম। জানি না ঘটনাটি কারো বিশ্বাস হবে কিনা, কিন্তু এমন অনেক ঘটনা আছে যেগুলো কারো বিশ্বাস হয় না, কিন্তু সেই ঘটনা যার সাথে ঘটে তার কাছে সারা জীবন হয়ে থাকে, সারা জীবন একটি স্মরণীয় এবং ভয়ঙ্কর ঘটনা। যদি ঘটনাটি শেয়ার করার মতো হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন। আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব না। থ্যাংক ইউ। সোহাগ মল্লিক, কর্ণফুলী ওয়াটার সাপ্লাই প্রজেক্ট, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম। আমি ঘটনাটা পড়ে শোনালাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যাই হোক, আমরা একটু পরে আবারও ফিরে আসবো। একটা ছোট্ট বিরতিতে আমাদের যেতে হবে, বিরতির পরে ফিরে আসছি আবারও। কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ভূত এফএম টুনাইট। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, ভূত এফএম এ অনেক 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 এসএমএস। ইমরান, আজকের ভূত এফএম খুব সুন্দর হচ্ছে। সাব্বির মুরাদ লিখেছেন যে ভূত এফএম অনেক দিন পরে তিনি একদম সেই রকম একটা ভূত এফএম পেলেন। আমি পুরো এসএমএসটা পড়তে পারলাম না, তার আগে চলে গেল। নিক্সন মিরপুর 1 থেকে আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি জুবাইর, এছাড়াও মুস্তাফিজুর রহমান আমাদের এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি হাসনা রহমান শান্ত চিরাং থেকে। টিজে নোবেল আমাদের এসএমএস করেছেন, মাসুম আকাশ আমাদের এসএমএস করেছেন, এছাড়া এসএমএস করেছেন ফিরয় চৌধুরী। সিলেট থেকে নূর মোহাম্মদ আমাদের এসএমএস করেছেন আমাদেরকে। আই এম শিরিন ফ্রম, কোথায় আমি পড়তে পারলাম না, যাই হোক আমাদেরকে এছাড়া এসএমএস করেছেন ইমরান সাজ্জাদ। এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি দীপ্ত মিরপুর 2 থেকে, আজকের স্টোরিজ আর অসম। আমাদেরকে এছাড়াও কবির জিঞ্জিরা থেকে এসএমএস করেছেন, ভালো লাগলো, ফুর্তি লাগলো। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি শ্যামা গাজীপুর থেকে এসএমএস করেছেন এবং লিখেছেন টুডেজ এপিসোড ওয়াজ অসম। আমাদেরকে ইঞ্জিনিয়ার সোহেল চিরং থেকে লিখেছেন লাস্ট স্টোরি ওয়াজ ভেরি নাইস, আই লাভ টু মাচ।
আচ্ছা, দিস প্রোগ্রাম মানে এই প্রোগ্রামের কথা বলছেন যে আরমান চিরং থেকে আমাকে লিখেছেন, এস এম এস করেছেন আমাদেরকে অর্ণব। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠাবেন 940 নাম্বারে। আমি দেখতে পাচ্ছি অবুঝ মন SMS আমাদেরকে এখানে কমেন্ট করেছেন, শেষের ঘটনাটা তার কাছে ভালো লেগেছে আমাদেরকে। এছাড়াও হৃদয় হোসেন লিখেছেন লাস্ট স্টোরিটা অনেক ভালো আমাদেরকে। এছাড়াও লিখেছেন হুসাইন মোহাম্মদ, আচ্ছা নামটা বাংলায় বলে ভেঙে যাচ্ছে, আমি ঠিক পড়তে পারছি না এখানে। সাজ্জাদ, আমি সাজ্জাদ আমাদেরকে এখানে দেখতে পাচ্ছি লিখেছেন। এছাড়াও আমাদেরকে লিখেছেন দেখতে পাচ্ছি রকিবুল হাসান, আজকে থেকে প্রথম ভূত FM শুনছেন। ও মাই গড, ওয়েলকাম টু ভূত FM। আপনাকে এখন থেকে আশা করছি রেগুলার পেয়ে যাবো। এবং আমাকে মেহেদি রোমিও লিখেছেন, তার SMS পড়া হয়, তার মেসেজ পড়া হয় না। আমি এই যে আজকে আপনাকে তো এখানে কমেন্ট করেছেন, কমেন্টেই পড়ে ফেললাম আমাদেরকে। এছাড়া বন্যা SMS করেছে, এখানে কমেন্ট করেছেন, লিখেছেন ভালো লাগছে। আপনি যদি কমেন্ট করতে চান তাহলে চলে যান www.facebook.com/radio40। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। আমাদের কাছে আরো একজন নতুন অতিথি আছে যিনি এই মাত্র আমাদের জয়েন করে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনাটা শুরু করুন। হ্যাঁ লিসেনার্স, আমি তাহিদ, আমি আসছি সাতক্ষীরা জেলার পাটুরিয়া থানা থেকে। ওকে, আমরা চলে যাই ঘটনা। তো আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে ঘটে আমি যখন এসএসসি পরীক্ষা দিই, এসএসসি পরীক্ষার পরে যে একটা মানে ছুটি থাকে, তো ছুটিতে আমি আমার মামাদের ওখানে বেড়াতে যাই। তো আমার মামার বাড়িটা হচ্ছে মাদারীপুর ডিস্ট্রিক্ট। তো সেখানে যাওয়ার পরে আমার ওই মামার বাড়ির পাশে একটা মানে পরিচিত একটা লোক আছে, মাওলানা টাইপের। তিনি আর কি একটা মাদ্রাসার হুজুর প্লাস করে আর কি, ঝাড় ফুঁক এইগুলো করে। তো আমি একদিন মামার দেখা বলি যে মামা, আপনি তো এইগুলো করেন, তো আমি আর কি ঝিঙে ঝরা তারপর পইতে ধরা যে রুগীগুলো আছে এদের যে কিভাবে আপনি ঝাড়ান এটা দেখতে চাই। তো মা বলে আচ্ছা ঠিক আছে, যদি কখনো এমন সুযোগ হয় তো আমি তোমাকে ডাকবো আর কি। তো কোনো একদিন আমি আর কি দুপুরবেলার দিকে গল্প করছি আমি আমার মামাতো ভাই। তো আর কি সেই দূর সম্পর্কে মামা আমার ফোন দিল, দিয়ে বললো কি তুমি কোথায়? বললাম এই তো মামা সাইটে আছি। তো তুমি আসো আমার বাড়িতে, একটা মানুষ একটা রুগী আসছে পইতে ধর। তো আমি বলি আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু জিনিসটা অনেক ইন্টারেস্টেড তো আমি যাই। মামার ওখানে যা দেখি কি যে অনেক চিকন একটা ছেলে, উম সে আর কি মানে তার শিকল দিয়ে বাইরে রাখা হয়েছে। আর মানে অনেক ব্যবহার করছে। তো মামা করলো কি, আমাকে দেখা বললো কি তুমি আসলে এই লোকটাকে দেখে হাসবা না, প্লাস বাজে কোনো কথা বলবা না। বললাম আচ্ছা ওকে ঠিক আছে। আর বলো তুমি দূরে থাকবা, দূর থেকে দেখবা আমি কি করি। আমি আচ্ছা ঠিক আছে ওকে। তো আমি আর মামাতো ভাই আর কয়েক ফ্রেন্ড সাইডে দেখছি যে কি করে মামা। তো মামা একটা গোল একটা চক্কর কাটলো একটা লাঠি দিয়ে। তো ওই মানে যে আর কি লোকটা তাকে ভিতরে নিয়ে আসলো, নিয়ে এসে গোল চক্করটার ভিতরে বসালো। বসানোর পর এরকম অনেক কিছু স্বাভাবিক যেটা জিজ্ঞাসা করে তুমি কোথা থেকে আসছো, তো বলতেছে না। তো বললো যে আমি একটা ব্রিজ থেকে আসছি। অনেক জিজ্ঞাসা পরে বলবো ব্রিজ থেকে আসছি। তো এরকম অনেক কিছু চলতেছে। তো আমি বললাম যে, তো আমি আমার মামাতো ভাই খুব আস্তে বললাম যে এ পড়িতে মানুষ পাইলো না, এড়ে ধরলো। তো এই কথাটা খুব আস্তে বলছি, বাট কিভাবে যেন সে শুনতে পাইছে নাকি যায় না। সে বললো কি একটা ভয়েস একটা পুরুষ মানুষ একটা মেয়েলি কণ্ঠে কথা বলছে অনেক জোরে যে আচ্ছা ঠিক আছে, তো এতই যখন শখ হয়েছে তো রাত 12টার পরে যাস ওই মানে ব্রিজটার কথা বললো যে এটা হচ্ছে মাদারীপুরের মিঠাপুকুর একটা এলাকা, তো ওখানে যাস, ওখানে গেলে দেখবি তোর শখ হয়েছে না, তো সব ফোন করবো। তো আমি তার ব্রিজটা নিয়ে অনেক ফাজলামি করি। তো মা আমাকে বলে তুমি কিন্তু চলে যাও, তা নাহলে আমার কাজের সমস্যা হবে। তো আমি আচ্ছা চলে আসলাম। তো এই ঘটনাটা আর কি ঘটার বেশ কিছুদিন পরে আমার নানি তখন জীবিত। তো নানি অসুস্থ, নানি প্রেশারের রোগী। তো আমার মামি বলে কি যে তুমি একটা বাজার আছে পাশে, ওখান থেকে যাই নিয়ে আসো প্রেশারের একটা মানে ট্যাবলেট এগুলো নিয়ে আসো আর কি, ওষুধগুলো নিয়ে আসো। তো নানির অবস্থা তো খুব খারাপ। তো রাত তখন 1টার মতো। তো আর ফার্মেসিটা খোলা থাকে অনেক রাত পর্যন্ত। তো আমি যাই একা একা। তো তখন হালকা চাঁদনি রাত। তো আমি যাওয়ার পরে যাওয়ার রাস্তাটা রোড ক্লিয়ার, বেশ ফাইন, ভালোভাবে পৌঁছেছি আমি বাজারে। তো যখন আমি ফিরতেছি আমার মানে ফেরার পথে দেখি যে ব্রিজটা ওখানে একটা ছেলে পা ঝুলাই দিয়া জাস্ট মানে পাটা দুলাচ্ছে। তো আমি দূর থেকে দেখছি, দেখার পর আমি just কিছু কেয়ার করি না, আমি তো বসতেই পারি হয়তো গরমের সময় এই ঠান্ডায় বসছে আর কি, মানে ঠান্ডা বাতাসের জন্য। তো যখন কাছাকাছি আসি তখন দেখি ওখানে ব্রিজে যে বসছিল লোকটা ওখানে নাই। আমার থেকে 40 থেকে 50 গজ দূরে দেখি কি একটা মেয়ে অত রাতে বেশ মানে চুল ছাড়া শাড়ি পরা আমার সামনে হেঁটে যাচ্ছে। তো আমি বাড়ি যে এত রাত 1টা 1:30 বাজে, এত রাতে একটা মেয়ে কিভাবে এখানে আসে। তো আমি বললাম হয়তো এলাকার কেউ হবে বা কোনো সমস্যা হয়েছে এরকম। তো আমি যখন খুব কাছাকাছি যাই মানে মেয়েটার প্রায় 10 থেকে 15 হাত এই পাশে, তখন থেকে এক সাউন্ড আসে, বলে কি তুই নাকি বলছিলি
চারিদিকটার সাউন্ড পাই, আমি এরকম শুনতে পাই যে তুই নাকি বলছিলি যে আমাকে দেখলো না ধরার জন্য। তো আমি বলি কি আমি এটা কিছু পাই, আমি ভাবি যে আসলে সে নিজের মতো করে কথা বলতেছে। তো যখন আমি তার কাছে আসি, জাস্ট 5 হাতের মতো যে আসি, তখন উনি তো আর কি দাঁড়ানোর পর আমিও দাঁড়ায় যাই পিছন দিকে। তো ঘাটটা ফিরায় বলে কি এই দেখ আমি তোর সামনে আসছি। তো আমি ঘাটটা ফিরে মানে বডিটা হচ্ছে মেয়ের আর মুখটা হচ্ছে যে ছেলেটাকে আমি কিছুদিন আগে মানে যারা ধরছিল আর কি পুরীতে, তো সেই মেয়ের সেই ছেলের। তো আমি এটা দেখে জোর চিৎকার দিই, ওখানে চিৎকার দিয়ে ওখানে বসে পড়ে যায়, মানে কি দেখতেছি এটা আর চারিদিকটা হাসতেছে একটা, চারিদিকটা সাউন্ড পাচ্ছে হাসির। তো এরকম সময় বসে পড়ি, ওখানে বসার পরে চিৎকার দিয়ে চিৎকার দেওয়ার পর আশেপাশে একটা লোক মানে হয়তো কি একটা মানে মুরগির মতো লোক একটা হারিকেন নিয়ে আইসা বলে তুমি কি এখানে। আমি বলছি তো এই হয়েছে আমার সাথে। তারপরে বললো কি তুমি কাদের এখানে আসছো, মামাদের এখানে আসছো। বলার পরে তো আমি নিয়ে যায় বাসায়। যাওয়ার পর যে মামা আর কি এই ঝাড়ফুঁক গুলো করে দুঃসম্পর্কে হারুন মামা, তিনি আমাকে বলে যে দেখো এটা তো হয়েছে তুমি তার সাথে স্নান করছিলে এই জন্য, তাই না? তো তোমার কপাল ভালো যে তুমি সে তোমার উপর ভর করে না, জাস্ট সে শুধু তোমার ইটাই করছে আর কি, মানে জাস্ট তোমার ভয়টা দেখিয়ে দেখাইছে আর তুমি যেটা চাইছো ওটা দিয়েছে। তো নেক্সট টাইম এগুলো নিয়ে ফান করো না। তো তারপর থেকে আমি এটা করি না। এটা ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি কিছু SMS এ। আমি দেখতে পাচ্ছি আমাদেরকে এছাড়াও এখানে SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন জুবাইর মহাখালী থেকে, মহাখালী ওয়াইল্ডলাইফ থেকে আমাদের SMS করেছেন, ইউসুফ মিটফোর্ড থেকে আমাদের SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও মাহমুদুল, এছাড়া আমাদের দরুন SMS করেছেন ইমরান চট্টগ্রাম থেকে, সুব্রত বর্মন আমাদের SMS করেছেন অর্ণব রয়, এছাড়া আমাদের SMS করেছেন জুবাইর, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি পুন্নি, এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি MN সাকিব রংপুর বয়, আমাদের SMS করেছেন কামরুল লুসা, আমাদের SMS করেছেন সাব্বির, এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি আসিফ খুলনা থেকে, হাসান আগ্রাবাদ থেকে আমাদের SMS করেছেন। এখানে কমেন্ট করেছেন অনেকেই, আমি দেখতে পাচ্ছি আলামিন খান আমাদের কমেন্ট করেছেন আজকের ভূত FM অসাম লাগছে আমাদেরকে, দেখতে পাচ্ছি। এছাড়াও তারেক রাজুলুর আমাদের SMS করেছেন। এছাড়া বাবু ভাই কই, বাবু ভাই ইজ হিয়ার, সো বাবু ভাই ওয়েলকাম ব্যাক। আমাদের হাতার সময় নেই, আপনি বলছিলেন যে আপনি আপনার দুটা ঘোষণা আছে, একটু প্লিজ বলতেন। একটা ঘোষণা হচ্ছে রাসেল ভাই যে ইনশাল্লাহ নেক্সট উইকে আসছি, ইনশাল্লাহ ইনশাল্লাহ আসছি ইনশাল্লাহ, আমাকে পাচ্ছেন সবাই। আর একটা হচ্ছে যে এই ফেসবুকে ইদানিং দেখা যাচ্ছে যে অনেক পেজ এন্ড গ্রুপস ভূত এফএম নাম দিয়ে হয়েছে। আমার জানা মতে যে রেডিও ফুর্তি ছাড়া মানে নিজস্ব অফিসিয়াল পেজ ছাড়া আলাদা কোনো পেজ বা গ্রুপ নাই আর কি, যেটা মানে অফিসিয়ালি নাই। তো জিনিসটা খুবই বিরক্তিকর, কারণ এই পেজগুলোর মধ্যে বা গ্রুপগুলোকে ওয়েল মেনটেন করা হয় না। যারাই করেছেন ফ্যানরা, সেখানে উল্টাপাল্টা অনেক কমেন্ট, অনেক অপ্রাসঙ্গিক আলাপ এবং অনেক কিছু হয়। এটাতে ভূত এফএম এর রেপুটেশনটা বেশ মানে আমি সেটা সে বিষয়ে একটু বলবোই যে যারা হচ্ছে গ্রুপ খুলছেন, যারা এই সমস্ত করছেন, কোনো সমস্যা নেই। আপনাদের প্রচন্ড ভালোবাসা ভূত এফএমের প্রতি আমি বুঝি, সেটা আমরা সবাই বুঝি এবং আমরা অ্যাপ্রিসিয়েট করি সেটা। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যখন কোনো স্টেটমেন্ট দিচ্ছেন, যখন কোনো কিছু লিখছেন, কোনো স্টেটাস দিচ্ছেন, আপনাকে অনেকেই মনে করছেন এটা ভূত এফএম এবং ভূত এফএম এর হয়ে আমরা কেউ বলছি। সুতরাং এখানে কমেন্ট দেওয়ার সময় বা স্টেটমেন্ট বা আপনি স্টেটাস যেটাই দেন না কেন, সেটার সময় আপনার একটু সাবধান থাকা উচিত, একটু সতর্ক থাকা উচিত, খুব বেশি পার্সোনালাইজ করা উচিত না, এবং আপনি যেটা জানেন না বা যেটা নিয়ে মানে যেটা জানা নাই সেই বিষয়ে কথা বলাটা আমার মনে হয় যে উচিত হবে না, এবং এটাতে অনেকেই ভুল ধারণা করে বসতে পারেন, অনেকে কষ্ট পেতে পারেন। আমরা আপনাদেরকে বলেই দিলাম যে আমাদের সাথে এই তো এখন যে কানেক্টেড আছেন, এখন দেখতে পাচ্ছি আপনারা কি কমেন্ট করছেন না করছেন সবই দেখতে পাচ্ছি। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে প্লিজ। আমাদের আরো একবার বলে দিই যে আমাদের যে পেজটা রয়েছে সবচেয়ে রিলায়েবল যেটা, সেটা হচ্ছে www.facebook.com/radiofurti। এখানে এসে আপনি ভূত এফএম এর সমস্ত খবর টবর পেয়ে যাবেন, সমস্ত যে সমস্ত পোস্টগুলো থাকে সেই পোস্টগুলো